আসসালামু আলাইকুম গাইস অ্যান্ড ওয়েলকাম টু সিপিএস একাডেমি। সো আজকের এই ওয়েবিনারে আমরা বাংলাদেশি বিগ টেক ইন্ডাস্ট্রিতে কী টাইপের ইন্টারভিউ কোয়েশ্চেন হয় এবং কি কি টপিক এখানে জিজ্ঞেস করা হয় এবং প্রবলেমগুলো নিয়ে খুবই ডিটেলসে আমরা আলোচনা করব। সাথে আমি তোমাদেরকে একটা 300টা প্রবলেমের লিস্ট প্রোভাইড করব, যেটা লিড কোড 150, নিট কোড 150, লিড কোড ব্লাইন্ড 75, ক্র্যাকিং দ্য কোডিং ইন্টারভিউ, সবগুলো প্রবলেম প্যাটার্ন কভার করে। এবং সাথে আমি সিএস ফান্ডামেন্টালের যত রকমের টপিক আছে, যত ধরনের কোয়েশ্চেন আছে, এগুলার একটা লিস্ট আমি প্রোভাইড করতেছি, যেখানে 200টা সিএস ফান্ডামেন্টাল কোয়েশ্চেন্স আছে। সো এগুলো নিয়ে আমি বুঝাই দিব যে আজকে যে কী কী করতে হবে, কী আছে না আছে, কোত্থেকে শিখবা, এই টাইপের জিনিসগুলো নিয়ে আমি আজকে ইনশাল্লাহ কথাবার্তা বলবো তোমাদের সাথে। সো আমি একটু স্ক্রিনটা শেয়ার করে নেই। সো ফার্স্টে আমি এই স্লাইডটা দেখাচ্ছি। এই স্লাইডে আমি সবগুলো প্রবলেম লিস্ট, সবগুলো টপিক লিস্ট আমি রাখছি এবং আরেকটা ব্লগ আমি আজকে পাবলিশ করছি মিডিয়াম থেকে। এই ব্লগ লিঙ্কটাও তোমাদেরকে আমি দিয়ে দিব। সো এই ব্লগের মধ্যে আমরা সব ধরনের প্রবলেম লিস্ট কী আছে না আছে এগুলো সবগুলো লিখে দিছি। অ্যান্ড এগুলোকে তোমরা হচ্ছে যে গিয়ে কীভাবে ইউটিলাইজ করবো, এগুলো নিয়ে আমি এখন কথাবার্তা বলবো। সো তোমরা যদি চাও আমি তোমাদেরকে লিঙ্কটা আপাতত এখন এই চ্যাটে দিয়ে রাখি। সো তোমরা নিজেদের কাছে ওপেন করে রাখতে পারো এটা চাইলে। আবার এটা নিয়ে কেউ চলে যাবে না, মানে এটা পেয়ে গেছো শেষ, তুমি নিজে নিজে পারবে এটা বলে চলে যাবে না, থাকো। আমি ফুল লিস্ট আমি বুঝাই দিই যে কীভাবে করবা, এই আর কি। সো এটা একটু চালাই দিই। বিসমিল্লাহ। সো কমপ্লিট সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ইন্টারভিউ প্রিপারেশন গাইড অ্যান্ড সব ধরনের আমাদের যে প্যাটার্নগুলো আছে সেগুলো কভার করার যে সিস্টেমটা। সো ফার্স্ট যেটা আছে আমাদের অ্যালগোরিদম ডেটা স্ট্রাকচার থেকে কী কী টপিকগুলো আসে, সেগুলো হচ্ছে কমপ্লেক্সিটি অ্যানালাইসিস আসে। এই কমপ্লেক্সিটি অ্যানালাইসিসের নলেজ ছাড়া তুমি ইন্টারভিউতেই বসতে পারবে না। যদি না জানো তাহলে ধরে নাও যে কমপ্লেক্সিটি অ্যানালাইসিস জানো না মানে তুমি সফটওয়্যার ইঞ্জিনিয়ারই না। ওকে, এটা তোমার ইন্টারভিউতে ফলো আপগুলোতে হেল্প করবে। প্লাস হচ্ছে ইন্ডাস্ট্রিতে তোমার ফিচার কতটুকু ইফেক্টিভ, এটা কি অপটিমাইজড করা নাকি অপটিমাইজড আরও করতে হবে, এই টাইপের নলেজগুলো তুমি পাবা কমপ্লেক্সিটি অ্যানালাইসিসের মাধ্যমে। সো এটা যদি না জানো কিছুই জানো না তুমি। দেন অ্যারে এবং হ্যাশিং টাইপের জিনিসপাতি, মানে হ্যাশিং বলতে হ্যাশ ম্যাপ। ওকে, ম্যাপ যেটা আমরা ইউজ করি। তারপর স্ট্রিংস, এটা নিয়ে আইডিয়া থাকতে হবে। স্ট্রিং ম্যানিপুলেশন, অ্যারে ম্যানিপুলেশন টাইপস জিনিসপাতি নিয়ে আইডিয়া থাকতে হবে। 2 পয়েন্টার স্লাইডিং উইন্ডোজ, এটা ইন্টারন্যাশনাল কোম্পানিগুলোর জন্য একটু ইম্পর্টেন্ট, বাট ফর বাংলাদেশি কোম্পানি একটু কম ইম্পর্টেন্ট, বাট এটা আমাদের কাভার করে থাকা উচিত। তাহলে অ্যারে টাইপের জিনিসপাতিতে আমরা অনেক ভালো একটা ইম্প্যাক্ট ফেলতে পারবো। দেন স্ট্যাক অবভিয়াসলি ইম্পর্টেন্ট একটা, মানে এসটিএল এর একটা পার্ট স্ট্যাক, বাট স্ট্যাক ইন্ডিপেন্ডেন্টলি খুবই ইম্পর্টেন্ট। লাইক প্যারান্থেসিস প্রবলেম আমরা স্ট্যাক দিয়ে সলভ করি। সো স্ট্যাক নিয়ে আইডিয়া থাকা লাগবে ক্লিয়ার। লিঙ্ক লিস্ট, এটা ছাড়া তো ইন্টারভিউ হবেই না, ঠিক আছে। লিঙ্ক লিস্ট লাগবে সব জায়গায়, বাংলাদেশি বিগটেক, ওয়ার্ল্ডের বিগটেক, সব জায়গায়। বাইনারি সার্চ, এটাও খুবই ইম্পর্টেন্ট টপিক। ট্রিস, বাইনারি ট্রি, বাইনারি সার্চ ট্রি খুবই ইম্পর্টেন্ট টপিক। দেন ট্রাই একটু অ্যাডভান্স টপিক, এটা টাফ, এটা আসা বাংলাদেশে অনেক বেশি টাফ। আসলেও অনেক হাই কোয়ালিটি কোম্পানি যেগুলো অনেক বেশি হার্ড ইন্টারভিউ করে ওরাই আস করবে। হিপ অ্যান্ড প্রায়োরিটি কিউ, হিপ এবং প্রায়োরিটি কিউ সেম জিনিস। সো প্রায়োরিটি কিউর নলেজটাও একটু অ্যাডভান্স লেভেলেই লাগে। তারপরে ব্যাক ট্র্যাকিং, রিকারশন অ্যান্ড ব্যাক ট্র্যাকিং। সো এই জিনিসটা ছাড়া তুমি আগাইতেই পারবে না। ওই কমপ্লেক্সিটি অ্যানালিসিসের মতো, রিকারশন জানো না মানে তুমি কিছুই জানো না বলা যায়। ওকে, আর আমার একটা খুবই বাজে অভিজ্ঞতা ও এখন পর্যন্ত বাংলাদেশি সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের দ্বারা, মানে সফটওয়্যার ইঞ্জিনিয়ার বলতেছি, কম্পিউটার সায়েন্সের স্টুডেন্টদের থেকে একটা বাজে অভিজ্ঞতা হচ্ছে, যতবারে আমি ইন্টারভিউ নিছি আমি স্টার্ট করি যে ফ্যাক্টোরিয়ালকে ব্যাক ট্র্যাকিং দিয়ে বা রিকারশন দিয়ে ক্যালকুলেট করা, এবং মোস্ট অফ দ্য পিপল এটা পারে না। সো এটা হচ্ছে আমাদের বাংলাদেশের পোলাপাইনের অবস্থা, যে তারা ফ্যাক্টোরিয়ালটাকেও রিকারশন দিয়ে, মানে রিকারশন দিয়ে ফ্যাক্টোরিয়াল ক্যালকুলেট করার মতো নলেজও তাদের নাই। এটা হচ্ছে বাংলাদেশে বর্তমান পোলাপাইনের অবস্থা, এত ডাউন খাইছে। ওকে, আর এর জন্য একটা রিজন আমি দেখি, আচ্ছা বাদ দাও এই টাইপের নেগেটিভ কথাবার্তা বলে লাভ নাই। তবে আমার যা মনে হচ্ছে আর কি, যে 2020-এর পর থেকে, করোনার পর থেকে ইউনিভার্সিটিগুলোতে ফর্মালিটিস টাইপের অ্যাসাইনমেন্ট, সিটি, এই টাইপের জিনিসগুলো অনেক বেশি বাড়ায় দিছে ওরা।
আমার যেটা মনে হয় এর জন্য পোলাপেন কিন্তু ফোকাস দিতে পারতেছে না, আমি যেটা ফিল করি। তো এটা একটা ভালো ইম্প্যাক্ট ফেলছে। সেকেন্ডলি এআই আসার কারণে হচ্ছে পোলাপাইন একটু হয়ে গেছে যে এখন এই সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং জব থাকবে না, এটা বলে বলে পোলাপাইন পড়তেছে না, কিছুই স্কিল অ্যাচিভ করার ট্রাই করতেছে না। তো ব্যাপারটা হচ্ছে অন্যদেরকে সুযোগ করে দিচ্ছে সবাই, যে আমি ধরো একটা পোলা চিন্তা করতেছে যে এআই আসছে, আমার সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং জব শেষ, আমি প্রিপারেশন নিব না, সো আরেকজন সুযোগ পেয়ে যাচ্ছে। এটা ঠিকই, কিন্তু সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং জব ঠিকই থাকতেছে, জবগুলো হচ্ছে আমাদের স্টুডেন্টরা রেগুলারলি জব পাচ্ছে। রিসেন্টলি আমাদের স্টুডেন্ট 2টা পাঠাও ঢুকছে আলহামদুলিল্লাহ। তো পাঠাও হায়ার করলো কেন যদি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং জব না থাকে? সো এটা হচ্ছে যে গিয়ে তোমরা নিজেদের পায়ে নিজে কুড়াল মারতেছো। ওকে, তারপর কন্টিনিউ করি। তারপরে গ্রাফস অ্যান্ড ডাইনামিক প্রোগ্রামিং, এগুলো খুব ইম্পর্টেন্ট। গ্রিডি টাইপের টপিক খুব কম আসে, বাট প্র্যাকটিস থাকা ভালো। দেন ইন্টারভালস টাইপের প্রবলেম থাকতে পারে, যে কোনো একটা ইন্টারভালে কোনো একটা কিছু অপারেশন বা কিছু সাম টাম এগুলো ক্যালকুলেট করতে দিতে পারা। ম্যাথ অ্যান্ড জিওমেট্রি খুবই রেয়ার বাংলাদেশি ইন্টারভিউতে, এবং গুগল মাইক্রোসফটেও খুবই রেয়ার এটা। তবে ন্যূনতম নলেজ থাকা ভালো, যাতে কনফিডেন্স পাওয়া আর কি, যে তোমার মনের মধ্যে যাতে না থাকে যে হাই হাই আমি তো কাভার করি নাই কিছু, এই টাইপের জিনিসপাতি। তারপর সর্টিং ছাড়া আগানোই যাবে না, স্পেশালি মার্ট সর্ট, কুইক সর্ট, এটা খুবই ইম্পর্টেন্ট। তারপরে ডিজাইন রিলেটেড কিছু প্রবলেমস আছে, এলআরইউ ক্যাশ সবচাইতে ফেমাস প্রবলেম। সো এই টাইপের প্রবলেমগুলো একটু সলভ করে যেতে হবে। বিট ম্যানিপুলেশন, এটাও রেয়ার একটু, বাট প্র্যাকটিস করে যেতে হবে। অ্যাডিশনাল কিছু প্রবলেমস আমি দেখাবো। সো ফার্স্ট অফ অল কমপ্লেক্সিটি অ্যানালাইসিস থেকে কী কী আমাদের নলেজ গেইন করতে হবে? ফার্স্ট অফ অল টাইম কমপ্লেক্সিটি, বিগ ও নোটেশন, বিগ ওমেগা থিতা এগুলোও মোটামুটি জিজ্ঞেস করতে পারে, এগুলোও রেয়ার টপিক, বাট বিগ ও নোটেশন এটা মাস্ট জিজ্ঞেস করবেই। এটা ছাড়া ইন্টারভিউতে 1 সেকেন্ড টিকতে পারবে না, কারণ কোনো একটা ইমপ্লিমেন্টেশন করার সাথে সাথেই তোমাকে বলবে এটা টাইম কমপ্লেক্সিটি কত, এটার স্পেস কমপ্লেক্সিটি কত। সো টাইম অ্যান্ড স্পেস কমপ্লেক্সিটি তোমার থেকে বলতে হবে। অ্যান্ড বিগ ও হচ্ছে ওর্স্ট কেসটা, বেস্ট অ্যান্ড অ্যাভারেজ কেস আমাদের খুব একটা লাগে না, বাট শিখে রাখা ভালো। ওই যে বললাম যে তুমি যদি মনের মধ্যে যদি সন্দেহ থাকে যে আমি তো এটা শিখি নাই, সো এটা বেসিকটা জাস্ট এমনি নলেজটা শিখে রাখা ভালো, বাট ভালোভাবে জানতে হবে ওর্স্ট কেস, এই বিগ ও কমপ্লেক্সিটিটা। সো এই ক্ষেত্রে আমাদের যেমন কি ধরো বিগ অফ ওয়ান বলতে কি বুঝি আমরা, যেটা কনস্ট্যান্ট এক্সট্রা স্পেস আর কনস্ট্যান্ট টাইম কমপ্লেক্সিটি, লগ অ্যান্ড টাইম কমপ্লেক্সিটি, লগারিদমিক টাইম কমপ্লেক্সিটি, যেটা হচ্ছে নর্মালি আমাদের বাইনারি সার্চের হয়, বাইনারি সার্চের কমপ্লেক্সিটি অলওয়েজ লগারিদমিক। ওকে, বিগ অফ অ্যান্ড আমরা যখন লিনিয়ার্স টাইপের কোনো কিছু সার্চিং করি বা কোনো একটা অ্যারের উপরে জাস্ট লুপ চালাই, তখন লিনিয়ার টাইপের কমপ্লেক্সিটি পাই। লগ অ্যান্ড যেটা লিনিয়ার অ্যারিথমেটিক, যেখানে হচ্ছে যেমন কি লগ অ্যান্ড আসে মার্জ সর্ট করলে, তারপর একটা অ্যারের উপর লুপ চালানো অবস্থায় বাইনারি সার্চ চালাইলে, তারপর আমরা যখন স্যাট ম্যাপ এগুলো ইউজ করি, পুরো অ্যারের উপর স্যাট ম্যাপ চালাইলে তখন অ্যানলগেন আসে। তারপরে হচ্ছে কুইক সর্টে অ্যাভারেজ কেসে অ্যানলগেন আসে। সো এই জিনিসগুলোর নলেজ আমাদের থাকতে হবে। বিগ অফ অ্যান স্কোয়ার আসে যখন আমরা ব্রুট ফোর্স চালাই। আমাদের ইনিশিয়াল সলিউশন যখন ইন্টারভিউতে বসি, তখন আমরা ফার্স্টে হচ্ছে ব্রুট ফোর্স সলিউশনটাই আমরা বলি, তখন ওই ব্রুট ফোর্স সলিউশনটাই হচ্ছে আমাদের কি অ্যান স্কোয়ার দেয়, অ্যান কিউব দেয়, তারপর ওইটাকে আস্তে আস্তে আমাদেরকে অপটিমাইজ করতে দেয়। তারপরে হচ্ছে এক্সপোনেনশিয়াল, এটা এই টাইপের প্রবলেমগুলো একটু কম আসে, স্পেশালি রিকারশন ব্যাক ট্র্যাকিং দিলে তাহলে ওইটা কি এক্সপোনেনশিয়ালে চলে যায় কমপ্লেক্সিটিটা। সো এগুলো নিয়ে একদম ক্লিয়ার আইডিয়া আমাদের থাকা লাগবে, তো কোন অ্যালগোরিদমের কমপ্লেক্সিটি কত, কোন সলিউশনের কমপ্লেক্সিটি কত, টাইম কমপ্লেক্সিটি কত, আমরা এক্সট্রা স্পেস ইউজ করতেছি কিনা, ও পুরো একটা সলিউশনের ওভারঅল আমরা কি কি ইউজ করতেছি, লাইক আমরা তোমার কি ওই কতগুলো মেমোরি ইউজ করতেছি, কয়টা ভেক্টর ইউজ করতেছি, ইনপুটে কয়টা ভেক্টর আসতেছে, এটা একটা জিনিস, এটা হচ্ছে ফুল সলিউশনে। আর স্পেসিফিকলি তোমার লিখা অ্যালগোরিদম আর তোমার লিখা সলিউশনটা কি স্পেস ইউজ করতেছে, মানে যে জিনিসটা আমার ইনপুটের জন্য লাগবেই, ওকে, ইনপুট নিতে যে জিনিসটা লাগবেই সেটা বাদে এক্সট্রা তুমি কি ইউজ করতেছো। লেটস সে আমি তোমাকে বলছি আমি তোমাকে একটা অ্যারে দিব, ওই অ্যারেতে তারপর আমি একটা তোমাকে ইন্টিজার দিব, তোমাকে বলতে হবে ওই ইন্টিজারের ফ্রিকোয়েন্সি কত ওই অ্যারেতে। ওকে, সো তোমাকে একটা অ্যারে দিলাম, ওই অ্যারের জন্য একটা ইন্টিজার নাম্বার দিলাম, তোমাকে বলতে হবে অ্যারেতে ওই নাম্বারটা কয়বার আসছে। সো এটার জন্য তুমি কি করলা, ধরো ম্যাপ ইউজ করলা। ওকে, সো এই যে ম্যাপ ইউজ করে ফ্রিকোয়েন্সিগুলো কাউন্ট করছো, এক্ষেত্রে তোমার এক্সট্রা স্পেস বিগ অফ অ্যান কি লাগতেছে, একটা এক্সট্রা স্পেস লাগতেছে, একটা ম্যাপ লাগতেছে আলাদা। সো ইনপুটের জন্য বিগ অফ অ্যান লাগতেছে। আমি একটু ক্লিয়ারলি বুঝাই বলি, লেটস সে আমি তোমাকে একটা অ্যারে দিলাম, হ্যাঁ, অ্যারেটা হচ্ছে অ্যান সাইজের, এরপর
তোমাকে একটা নাম্বার দিলাম এক্স, তোমার থেকে বলতে হবে এই অ্যারেতে এক্স কয়বার আসছে। লেটস সে এক্স হচ্ছে 5, তাহলে এই অ্যারেতে এক্স কয়বার আসছে, এক্স আসছে 3 বার। সো ফ্রিকোয়েন্সি হচ্ছে 3, এটা হচ্ছে আনসার। সো এটা আমরা বের করতে চাইলে আমরা ম্যাপ ইউজ করতে পারি, চাইলে আমরা একটা ম্যাপ ইউজ করতে পারি, কাউন্ট, অ্যান্ড কাউন্টে আমরা অ্যারের প্রত্যেকটা এলিমেন্টকে ক্যালকুলেট করতে পারি। তাহলে এই প্রোগ্রামটা তোমাকে যে অ্যারে ইনপুট দিছি সেখানে একটা বিগ অফ অ্যান সাইজের মেমোরি ইউজ করতেছে, আর যে ম্যাপটা ইউজ করছো সেখানে তুমি বিগ অফ অ্যান সাইজের একটা অ্যারে ইউজ করতেছো। ওকে, সো এখানে ইনপুট এটার জন্য তুমি বাধ্য, এটা তুমি স্কিপ করতে পারবে না, কারণ অ্যারেটা তো ইনপুট নিতেই হবে, এই জিনিসটা তুমি স্কিপ করতে পারবে না। সো এটা বাদে তুমি যে এক্সট্রা ম্যাপ ইউজ করতেছো, দিস ইজ কল অক্সিলারি মেমোরি। ওকে, অক্সিলারি স্পেস অর অক্সিলারি মেমোরি। ওকে, আর যদি এই ম্যাপ ইউজ না করে, যেহেতু জাস্ট একটা নাম্বারকে কাউন্ট করতে বলতেছে, তুমি একটা লুপ চালাই দিতে পারতা, পুরো অ্যারের উপর একটা লুপ চালাই এক্সের ফ্রিকোয়েন্সি ক্যালকুলেট করতে পারতা। সো এক্সের ফ্রিকোয়েন্সি যদি একটা লুপ চালাই ক্যালকুলেট করো, তাহলে এই ম্যাপটা ইউজ করতে হবে না। সো তখন গিয়ে তুমি যদি ম্যাপ ইউজ না করো, জাস্ট একটা ফর লুপ চালাও, তখন গিয়ে তোমার টাইম কমপ্লেক্সিটি এক্সট্রা স্পেস দাঁড়াবে বিগ ও অফ 1-এ, অর্থাৎ অক্সিলারি স্পেস বিগ ও অফ 1, ওভারঅল যদি মেমোরি বলি তাহলে বিগ ও অফ এন অ্যারের জন্য লাগতেছে, কিন্তু এটা নর্মাল ইন্টারভিউতে জিজ্ঞেস করে না ওভারঅল কত, কারণ ইনপুট তো দিতেই হবে। সো ওইটা জিজ্ঞেস করে না, অক্সিলারি স্পেস কি ইউজ করতেছে সেটা জিজ্ঞেস করে। তো তুমি যদি লুপ চালাই বের করো তাহলে অক্সিলারি স্পেস লাগতেছে না, বাট ম্যাপ ইউজ করে বের করলে অক্সিলারি স্পেস লাগতেছে। সো এই জিনিসগুলো ক্লিয়ারলি ইন্টারভিউয়ারকে বুঝে আসতে হবে, দ্যাটস ওয়াই কমপ্লেক্সিটি অ্যানালাইসিস খুবই ইম্পর্টেন্ট। তারপরে অ্যারে অ্যান্ড হ্যাশিং টাইপের জিনিসপাতি, তো লেটস সে অ্যারে ট্রিভার্স করা, অ্যারেকে ম্যানিপুলেট করা, প্রিফিক্স সাম, সাফিক্স সাম, তারপরে হ্যাশ ম্যাপ লুকআপ বিগ অফ 1-এ লুকআপ করা, তারপর অ্যারে ইউজ করে হ্যাশ ম্যাপ করা যায়, অ্যারে ইউজ করে তুমি ফ্রিকোয়েন্সি কাউন্ট করতে পারো যদি সেটা 10⁶ এলিমেন্ট সংখ্যক নাম্বারের, মানে ধরো তোমার অ্যারেতে যে ইনপুটগুলো দিবে সেগুলোর ইন্টিজারগুলোর সাইজ হচ্ছে 1 থেকে 10⁶, তাহলে তুমি অ্যারেকে হ্যাশম্যাপ হিসেবে ইউজ করতে পারবা। ওকে, তারপর ফ্রিকোয়েন্সি কাউন্টিং, ইন প্লেস মডিফিকেশন, কাদানেস অ্যালগরিদম খুবই ইম্পর্টেন্ট, যদিও এটা ডাইনামিক প্রোগ্রামিংয়ের আন্ডারে যাওয়া উচিত, তাও আমি এখানে লিখে রাখছি যাতে তোমরা বুঝতে পারো অ্যারে থেকে কী কী অ্যালগরিদমস আছে। অ্যান্ড যে টাইপের প্রবলেম আসে ফাইন্ড পেয়ার উইথ টার্গেট সাম, ওই 2 সাম প্রবলেম তো তোমরাই দেখছো, সবাই জানো যে তোমাকে একটা অ্যারে দেওয়া হবে, ওইখান থেকে 2টা পেয়ার বের করতে হবে যাদের সাম টার্গেটের সমান হয়। ওকে, তারপর ম্যাক্সিমাম সাবের, এটা কাদানেস অ্যালগরিদম খুবই ইম্পর্টেন্ট। প্রোডাক্ট এক্সপেক্ট ইটসেলফ, পুরো অ্যারের সবগুলো এলিমেন্টের প্রোডাক্ট বের করতে হবে এক্সপেক্ট ইটসেলফ, তার নিজেকে ছাড়া। তারপরে ফাইন্ড ট্রিপলেট উইথ সাম 0, 3টা নাম্বার বের করতে হবে যাদের সামেশন হচ্ছে 0 হয়। তারপরে হচ্ছে গ্রুপ অ্যানাগ্রামসকে গ্রুপিং করা, তারপরে টপ ফ্রিকোয়েন্ট এলিমেন্টস, এটা যদি বা ওই প্রায়োরিটি কিউর আন্ডারে যেতে পারে তবে অ্যারে দিয়েও সলভ করা যায়। এগুলো হচ্ছে এই প্রবলেমগুলোকে একটা অ্যারে ইউজ করে ব্রুট ফোর্স টাইপেরও সলভ করা যায়, আবার কিছু অ্যালগোরিদম ইউজ করে আরেকটু কম অপটিমাইজড ওয়েতেও সলভ করা যায়। সো 2 জায়গায় মেনশন করলাম আর কি। লগেস্ট কনজিকিউটিভ সাবসিকুয়েন্স, এটা ডাইনামিক প্রোগ্রামিং দিয়েও করা যায়, অ্যারে দিয়েও করা যায়। বাট ট্র্যাপিং রেইন ওয়াটার, এটা নর্মাল অ্যারেতে ব্রুট ফোর্স দিয়েও করতে পারবা, 2 পয়েন্টার দিয়েও করতে পারবা। সো এটা হচ্ছে জাস্ট মেনশন করা আর কি, যে একটা বেসিক ওয়েতে সলভ করা আর একটা হচ্ছে অ্যালগোরিদম দিয়ে সলভ করা। দেন আর আমি যদি এখানে লিস্টে যাই অ্যারের, আমি লিস্টের সাথে দেখানো উচিত, আমার ব্লকটার সাথে দেখানো উচিত। সো টাইম কমপ্লেক্সিটির যা নিয়ে বলছি এগুলো এখানে লেখা আছে। দেন অ্যারে নিয়ে যা বলছি এখানে লেখা আছে। সো এখানে অ্যারে রিলেটেড আমি কিছু প্রবলেম মেনশন করছি। আচ্ছা, এই ব্লকটা পড়ার একটা সিস্টেম আমি তোমাদেরকে বলি। এন মানে হচ্ছে নিট কোড 150, বি মানে হচ্ছে ব্লাইন্ড 75, এল মানে হচ্ছে লিড কোড টপ 150, সি মানে হচ্ছে ক্র্যাকিং দ্য কোডিং ইন্টারভিউ প্রবলেমস বুক। সো যদি আমি দেখাই তোমাদেরকে টু সাম, যেমন কি এই টু সাম প্রবলেমটা এই 4টা ক্যাটাগরিতে আছে, মানে নিট কোড 150তেও আছে, ব্লাইন্ড 75এও আছে, লিড কোড 150 টপ প্রবলেমসও আছে, অ্যান্ড ক্র্যাকিং দ্য কোডিং ইন্টারভিউতেও আছে, রাইট? সো এই টু সাম প্রবলেমটা মাস্ট সলভ করবা। এখান থেকে গেলে তুমি লিঙ্কে ঢুকে প্রবলেমটা দেখতে পারতেছো, লোড হয় না কে? ওকে,
সেভাবে দেখতে পারতেছো, প্র্যাকটিস করতে পারতেছো। সো এখানে টু সাম প্রবলেম খুবই ইম্পর্টেন্ট, বেস্ট টাইম টু বাই অ্যান্ড সেল স্টক খুবই ইম্পর্টেন্ট প্রবলেম, টপ কন্টেন্টস ডুপ্লিকেট আছে কিনা চেক করা, ভ্যালিড অ্যানাগ্রাম ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক প্রবলেম, তারপরে মেজরিটি এলিমেন্টস, রিমুভ ডুপ্লিকেটস ফ্রম সর্টেড অ্যারে, রিমুভ এলিমেন্টস +1, এই টাইপের প্রবলেমগুলো। তারপর ম্যাক্সিমাম সাব অ্যারে, প্রোডাক্ট অফ অ্যারে এক্সপেক্ট ইটসেলফ, থ্রিসাম, কন্টেনার উইথ মোস্ট ওয়াটার, তারপরে গ্রুপ অ্যানাগ্রাম, টপ ক্যাফ রিকোয়ার্ড এলিমেন্টস, ভ্যালিড সুদুকু খুবই ইম্পর্টেন্ট, তারপরে অ্যানকোড ডিকোড স্ট্রিং, লংগেস্ট কনসিকিউটিভ, এগুলো খুবই ইম্পর্টেন্ট। তারপর ম্যাট্রিক্স থেকে সেট ম্যাট্রিক্স টু জিরোস, স্প্যারাল ম্যাট্রিক্সটাও খুবই ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে রোটেট ইমেজ, এটাও আরেকটা ইম্পর্টেন্ট প্রবলেম। তারপরে ভ্যালিড সুদুকু, এগুলো হচ্ছে একটু ডিজাইন টাইপের প্রবলেম, রোটেট ইমেজ, ভ্যালিড সুদুকু, এগুলো ডিজাইন টাইপের প্রবলেম। সো এগুলো খুবই ইম্পর্টেন্ট, এগুলো 2D অ্যারের দিকে আসে আর কি। তারপর যদি বলি আমাদের স্ট্রিং ম্যানিপুলেশন অ্যান্ড পার্সিং, প্যালিন্ড্রোম ডিরেকশন, অ্যানাগ্রাম চেকিং, দেন সাবস্ট্রিং সার্চ, ক্যাম্পি একটু রেয়ার, ক্যাম্পি একটু টাফ প্রবলেম, টাফ টপিক, সো এটা একটু রেয়ার, বাট তাও যদি পসিবল হয় শিখবা। এটা শিখাও যায় না আসলে, এটা ইউজ করা শিখে। আমরা কম্পিটিটিভ প্রোগ্রামিংয়ে যদি চিন্তা করি তাহলে ক্যাম্পিটা বুঝতেই পারবো না, এটা জাস্ট ট্যাম্পলেট আকারে ইউজ করা আর কি। সো সাবস্ট্রিং সার্চ ক্যাম্পি তুমি জাস্ট ট্যাম্পলেটটা ইউজ করার ট্রাই করতে পারো। আরেকটা অ্যালগোরিদম আছে জ্যাড অ্যালগোরিদম, এটা মেনশন করতে ভুলে গেছি, আমি একটু লিখে দিই, এখনই লিখে দিই নাহলে ভুলে যাব। এটা বোঝা যায়, জ্যাড অ্যালগো আবার বোঝা যায়। ওকে, সো জ্যাড অ্যালগোটা তোমরা ট্রাই করতে পারো। তারপর 2 পয়েন্টার্স অন স্ট্রিং, তারপরে চেক ভ্যালিড তারপর প্রবলেম আইডিয়াসগুলোর মধ্যে যদি বলি চেক ভ্যালিড প্যালিন্ড্রোম খুবই ইম্পর্টেন্ট, লংগেস্ট প্যালিন্ড্রোমিক সাবস্ট্রিং ইম্পর্টেন্ট, লংগেস্ট সাবস্ট্রিং উইথাউট রিপিট, তারপর গ্রুপ অফ অ্যানাগ্রাম টুগেদার, মিনিমাম উইন্ডো সাবস্ট্রিং, তারপর স্ট্রিং টু ইন্টিজার অ্যাটোই যেটা জিগজ্যাগ কনভার্সন, এই টাইপের প্রবলেমগুলো প্রচুর আসে। আর আমরা যদি এখানে দেখি যে স্ট্রিং থেকে আমাদের ভ্যালিড প্যালিন্ড্রম, ভ্যালিড অ্যানাগ্রাম, কমন প্রিফিক্স, তারপর রোমান টু ইন্টিজার কনভার্ট করা, ইন্টিজার টু রোমান কনভার্ট করা, তারপরে ফাইন ইন্ডেক্স অফ ফার্স্ট অকারেন্স, ইজ ইট সাবসিকুয়েন্স, এই সাবসিকুয়েন্স চেক করা, তারপর লংগেস্ট সাবস্ট্রিং উইথাউট রিপিটিং ক্যারেক্টার্স, লংগেস্ট প্যালিন্ড্রোমিক সাবস্ট্রিং, প্যালিন্ড্রোম জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, এই টাইপের জিনিসপাতি বেশি আসে। তারপর লংগেস্ট রিপিটিং ক্যারেক্টার রিপ্লেসমেন্ট, তারপর ইন্টিজার টু স্ট্রিং টু ইন্টিজার, এখানে দেখছিলাম কি ইন্টিজার টু স্ট্রিং, ইন্টিজার টু কই গেল, আচ্ছা দেখছিলাম আর কি। তারপর মিনিমাম উইন্ডো সাবস্ট্রিং, এগুলা তো এই টাইপের প্রবলেমগুলো প্রচুর আসে। ওকে, তারপর আসতেছে আমাদের 2 পয়েন্টার্স, এটা লাস্টের দিকে শিখলে হবে, তোমাদের ফার্স্টে ওই যেগুলো বলতেছি এগুলো শিখে ফেলবা। তারপরে তো 2 পয়েন্টারের মধ্যে অপোজিট ডিরেকশনে 2 পয়েন্টার করা, সেম ডিরেকশনে 2 পয়েন্টার করা, 3 পয়েন্টার্স ইউজ করা, তারপর ভ্যালিড প্যালিন্ড্রমে 2 পয়েন্টার ইউজ করা যায়। এখানে দেখো ভ্যালিড প্যালিন্ড্রম আবার রিপিট হচ্ছে, কারণ কি এর আগের যেটা বলছি জাস্ট নর্মাল স্ট্রিং দিয়ে করা, এটা হচ্ছে ব্রুট ফোর্স টাইপের। আর যদি আমাদেরকে ইন্টারভিউয়ার যদি বলে অপটিমাইজ করতে, তখন আমরা ভ্যালিড প্যালিন্ড্রম ওই 2 পয়েন্টার্স দিয়ে ইউজ করতে পারবো। তারপর টু সাম আরেক টাইপের আছে, সেটা অ্যাডভান্স টাইপের, সেক্ষেত্রেও 2 পয়েন্টার আমরা ইউজ করতে পারছি, 3 সামই ইউজ করতে পারতেছি। ওগুলো অ্যারেতেও আসছিল এই প্রবলেমগুলো, এগুলো জাস্ট বেসিক ওয়েতে, আর এখন 2 পয়েন্টার ইউজ করে। ওকে, কন্টেনার উইথ মোস্ট ওয়াটার, এগুলো অ্যারেতেও আমি দিছিলাম, কিন্তু এখানে 2 পয়েন্টার ইউজ করে, ট্র্যাপিং রেইন ওয়াটার, শর্ট কালার্স, এইগুলো আর কি। তো এক্ষেত্রে আমরা যদি প্রবলেম লিস্টে যাই, আমাদের যে খুব কম প্রবলেম আমি অ্যাড করছি এখানে, আর এগুলো আসলে একটু রেয়ার টপিক, খুবই টাফ। তো এই যেগুলো আমি স্লাইডে বলছি এই প্রবলেমগুলো এখানে দেওয়া আছে। তারপর আসতেছে আমাদের স্লাইডিং উইন্ডোজ, এটা 2 পয়েন্টার এবং স্লাইডিং উইন্ডোজের আইডিয়া অলমোস্ট সেম, জাস্ট দুইটার মধ্যে ডিফারেন্স হচ্ছে একটা তো হচ্ছে ফিক্স সাইজ, স্লাইডিং উইন্ডোজটা আমরা ফিক্স সাইজ ইউজ করি, ভেরিয়েবল সাইজ উইন্ডো ইউজ করি, আর 2 পয়েন্টারে কোনো ফিক্স সাইজ থাকে না, এটা দুইটা পয়েন্টার একসাথে ইন্ডিপেন্ডেন্টলি চলতে থাকে। আর 2 পয়েন্টার স্লাইডিং উইন্ডোজ খুবই যদি বলা যায় বাইনারি সার্চের সাথে একটু বেশি রিলেটেড। বাইনারি সার্চের অনেকগুলো প্রবলেম, ম্যাক্সিমাম বলবো না সরি, অনেকগুলো প্রবলেম 2 পয়েন্টার দিয়ে সলভ করা যায়। সো বাইনারি সার্চ শেখার পরে 2 পয়েন্টার স্লাইডিং উইন্ডোজ একটু ঘাটা ভালো। তো প্রবলেম আইডিয়া হচ্ছে বেস্ট টাইম টু বাই অ্যান্ড সেল স্টক, লংগেস্ট সাবস্ট্রিং উইথাউট রিপিট। তো এই দেখো বেস্ট টাইম টু বাই অ্যান্ড সেল স্টক, এটা ডাইনামিক প্রোগ্রামিং দিয়েও করা যায়, নর্মাল অ্যারে দিয়েও করা যায়, টু স্লাইডিং উইন্ডোজ দিয়েও করা যায়। সো যেটা দিয়ে অপটিমাইজ করে তুমি ইন্টারভিউরকে দেখাইতে পারো সেটাই বেস্ট আর কি। লংগেস্ট সাবস্ট্রিং উইথাউট রিপিট, এগুলো আবার প্রবলেমগুলো রিপিট হচ্ছে, কিন্তু ওই যে মানে মেইন প্রবলেম একই, কিন্তু আমাদের ইমপ্লিমেন্টেশন ডিফারেন্ট। কারণ একটা ইন্টারভিউতে তোমাকে যখন একটা প্রবলেম দেওয়া হবে, ওই প্রবলেমটা তুমি করতে পারবে না, যে ওই একটা সলিউশন দিয়ে করতে পারবে না, তোমাকে বলতে পারে যে তো আরও অপটিমাইজ করো, তখন ডিফারেন্ট অ্যালগোরিদম অ্যাপ্লাই করতে পারতে হবে। সো আমরা সবসময় বলি যে, যেমন কি আমাদের কোর্সেও বলি জাস্ট 400টা লিড কোড প্রবলেম, 400টা লিড কোড প্রবলেম মানে এই না যে 400টা করছো, 400টার মধ্যে কিন্তু আরও মানে 400টা করলে ইনাফ, কিন্তু ওগুলো ডিফারেন্ট ওয়েতে করতে হবে।
তুমি 400টার ব্রুট ফোর্স দিয়ে সলভ করলে হবে না। 400টার মধ্যে ধরো যেগুলো বাইনারি সার্চ, সেই বাইনারি সার্চগুলো আবার 2 পয়েন্টার দিয়েও সলভ করতে পারতে হবে। যেগুলো নর্মাল অ্যারে ম্যানিপুলেশন, সেগুলো আবার ডাইনামিক প্রোগ্রামিং দিয়ে করতে পারতে হবে। যেটা যে প্রবলেমে যে কয়টা সলিউশন আছে সবগুলো অ্যাপ্লাই করতে পারতে হবে। সো ওই জন্য আমরা আমাদের ট্রেনারদেরকে, ইনস্ট্রাক্টর যারা ভিডিও শ্যুট করে ওদেরকে আমরা ক্লিয়ারলি বলে দিই, ভাই যত রকমের সলিউশন আছে সবগুলো ইন্টারভিউ স্টাইলে দেখাইতে হবে আপনার এখানে, আদারওয়াইজ প্রবলেমের ভিডিওটা অ্যাপ্রুভ হবে না, এই টাইপের আর কি। সো পারমুটেশন ইন স্ট্রিং, তারপরে মিনিমাম উইন্ডো সাবস্ট্রিং, স্লাইডিং উইন্ডো ম্যাক্সিমাম, মানে স্লাইডিং উইন্ডো করে ম্যাক্সিমাম বা মিনিমাম বের করা, এই টাইপের প্রবলেম। সো স্লাইডিং উইন্ডো তো বেস্ট টাইম, এই জিনিসগুলো এতক্ষণ যা বলছি আমরা এখানে কম প্রবলেম ইউজ করছি, কারণ আমাদের এইগুলো অনেক লাস্টের দিকের প্রবলেম, মানে সবার শেষে এগুলো প্র্যাকটিস করবো। মেইন হচ্ছে আমাদের ওই যে ডাইনামিক প্রোগ্রামিং, গ্রাফ থিওরি, রিকারশন, এই টাইপের প্রবলেমগুলো সলভ করা। তারপর স্ট্যাক আমি আলাদাভাবে মেনশন করতেছি, কারণ স্ট্যাক এটা খুবই ফেমাস একটা টপিক ফর ইন্টারভিউস। সো লিফো, মনোটনিক স্ট্যাক আছে, আবার এটা আর একটু শিখতে হবে আমাদের। তারপর এক্সপ্রেশন এভলিউশন, প্যারেন্থেসিস ম্যাচিং, সবচেয়ে বেশি এক্সপ্রেশন এভলিউশন করা এবং প্যারেন্থেসিস ম্যাচিং করা, এই টাইপের জিনিসগুলো বেশি হয় স্ট্যাক দিয়ে। সো ভ্যালিড প্যারেন্থেসিস, এটা তো সবচাইতে ফেমাস প্রবলেম রিড কোডের, সো এটা করতে হবে। মিন স্ট্যাক, তারপরে এভলুয়েট, রিভার্স পলিশ নোটেশন, ডেইলি টেম্পারেচার, কার্ভলি, লার্জেস্ট রেক্টেঙ্গল ইন হিস্টোগ্রাম। সো এই টাইপের প্রবলেমগুলো একটু ফেমাস স্ট্যাকের। সো এই প্রবলেমগুলো যদি তুমি প্র্যাকটিস করো, স্ট্যাক নিয়ে একটা ভালো আইডিয়া আসবে আর কি। তারপর যদি লিঙ্ক লিস্ট বলি, লিঙ্ক লিস্টের ক্ষেত্রে সিঙ্গেল লিঙ্ক লিস্টটাই বেশি আসে, ডাবল লিঙ্ক লিস্ট খুব একটা আসে না। লিড করেও ম্যাক্সিমাম প্রবলেম তুমি সিঙ্গেল লিঙ্ক লিস্ট দিয়ে পাবা, এবং সিঙ্গেল লিঙ্ক লিস্টের একটা ফেমাস অ্যালগরিদম হচ্ছে ফাস্ট অ্যান্ড স্লো পয়েন্টার। এই ফাস্ট অ্যান্ড স্লো পয়েন্টার দিয়ে প্রচুর প্রবলেম অনেক ইজিলি সলভ করা যায়, সাইকেল ডিটেকশন খুবই ইজিলি করা যায়। অ্যান্ড ফাস্ট অ্যান্ড স্লো পয়েন্টার কোনো আহামরি হার্ড অ্যালগরিদম না, এটার মানে হচ্ছে জাস্ট তুমি দুইটা পয়েন্টার থাকবে, একটা পয়েন্টার এক ঘর আগাবে, আরেকটা পয়েন্টার দুই ঘর আগাবে, তারপরে হচ্ছে দুজন এক জায়গায় গিয়ে ম্যাচ হয়ে যাবে। যেমন কি আমরা ধরো তোমাকে যদি বলি ওই একটা অ্যারেকে ইটারেট করো, এই অ্যারেটাকে ইটারেট করো, তুমি কি করতে পারো, একটা ফর লুপ চালাতে পারো, যে ফর লুপে আই ইজ ইকুয়াল টু আই প্লাস প্লাস, তুমি আই প্লাস প্লাস দিলে কি হবে, আই প্লাস প্লাস আই প্লাস প্লাস দিলে কি হবে, এই ফার্স্টে এটাতে যাবে, তারপর 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 এটাতে যাবে। আই প্লাস প্লাসের সাথে যদি জ্যা প্লাস ইকুয়াল টু 2 দিই, তাহলে যখন আই এখানে থাকবে জ্যাও এখানে থাকবে, আই যখন এখানে থাকবে জ্যা তখন এখানে চলে আসবে, আই যখন এখানে আসবে জ্যা তখন আরও সামনে চলে আসবে। এভাবে মানে একটা পয়েন্টার দুই ঘর যাবে, একটা পয়েন্টার এক ঘর যাবে, তারপর এক পর্যায়ে গিয়ে তারা দেখা করে ফেলবে। যে জায়গায় গিয়ে দেখা করে ফেলতেছে সেখানে বোঝা যাচ্ছে যে এখানে সাইকেল আছে, দেখা হয় নাই, সাইকেল নাই, এই টাইপের অনেকগুলো প্রবলেম আসে। সো এই জিনিসগুলো আমাদের শিখে প্র্যাকটিস করে রাখতে হবে। তারপরে হচ্ছে ইনপ্লেস রিভার্সাল, লিঙ্ক লিস্টে আমাকে যে দুইটা লিঙ্ক লিস্ট দিচ্ছে সেই নোটগুলোকে ইউজ করে বিভিন্ন ধরনের রিভার্স করা বা মার্চ করা, এই টাইপের কাজগুলো করতে পারা। ওকে, তুমি ধরো ওই যে মানে আমাকে লিঙ্ক লিস্টের যে নোটগুলো দিচ্ছে ওগুলাই ইউজ করতে পারার মানে কি, আমি এক্সট্রা কোনো ইউজ করতেছি না, এক্সট্রা স্পেস ইউজ করতে পারতেছি না। সো লিঙ্ক লিস্টের ম্যাক্সিমাম প্রবলেমে আমাদের হয় গিয়ে যে আমরা অক্সিলারি স্পেস ইউজ করি, তখন ইন্টারভিউয়ার বলতে পারে যে এখানে অক্সিলারি স্পেস ইউজ না করে তুমি কীভাবে ইনপ্লেসে করতে পারো, তোমাকে লিঙ্কডইনের যে নোটগুলো আমাদের ইনপুটে দেওয়া লাগতেছে সেই ইনপুটের নোটগুলোকে ইউজ করে কীভাবে তুমি এটাকে সলভ করতে পারো এক্সট্রা কোনো নোট ক্রিয়েট না করে। ওকে, এটা হচ্ছে যে গিয়ে অক্সিলারি ইনপ্লেসে আমাদের কাজ করার জন্য মানে বলে আর কি লিঙ্ক লিস্ট নিয়ে। তারপর ডামি হেড টেকনিক, ওয়ান অফ দ্য ফেমাস টেকনিক এটা, এবং অনেক ইজি একটা টেকনিক, সেটা হচ্ছে সেন্টিনেল নোট। মোট কথা হচ্ছে লিঙ্কডইনের সামনে একটা লিঙ্কডইন যেটাতে তুমি মার্চ করতেছো বা ক্রিয়েট করতেছো সেটার সামনে জাস্ট একটা ডামি নোট বসায় দেওয়া। অনেক সময় যদি আমাকে লিঙ্ক লিস্ট কনস্ট্রাক্ট করতে হয়, আরেকটা নতুন লিঙ্ক লিস্ট বানাইতে হয়, ওই ক্ষেত্রে হয় গিয়ে অনেক রকমের এজ কেস চলে আসে যে দুইটা লিঙ্ক লিস্ট যদি এমটি হয় তখন ডিসিশন কীভাবে নিব, কখন নতুন নোট ক্রিয়েট করব, কখন ক্রিয়েট করব না, এই টাইপের অনেক রকমের কোয়েশ্চেন আসে। তো ওই ক্ষেত্রে আমরা যদি একটা সেন্টিনেল নোট বা ডামি নোট ফার্স্টে ক্রিয়েট করে তারপর ওইটার পেছনে আমার ক্রিয়েট করা নোটগুলো ঢুকাইতে থাকি, তাহলে আমাদের এই ধরনের ইস্যুগুলো হয় না। এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট, আমাদের কভার করতে হবে। অ্যান্ড প্রবলেম যদি বলি, রিভার্স লিঙ্ক লিস্ট খুবই ফেমাস, ডিটেক্ট সাইকেল, এই যে বললাম ফাস্ট অ্যান্ড স্লো পয়েন্টার দিয়ে, মার্চ টু সর্টেড লিস্ট, রিসেন্টলি আমি এটা নিয়ে রিল বানাইছি, ওই ভিডিওটা তোমরা একটু দেখি, ওইটা খুবই ইন্টারেস্টিং প্রবলেম। তারপর রিমুভ অ্যান্ড নোট ফ্রম এন্ড, তো পেছন থেকে অ্যান্ড নোট ডিলিট করা বা সামনের থেকে অ্যান্ড নোট ডিলিট করা, কপি লিস্ট উইথ র্যান্ডম পয়েন্টার, মার্চ ক্যাশ সর্টেড লিস্ট, ক্যাশ সংখ্যক মার্চ টু লিস্ট একটা আর একটা ক্যাশ সংখ্যক লিস্ট দিবে সেটাকে মার্চ করা, সো এগুলো করা। তারপর অ্যালারিও ক্যাশটা ম্যাপ দিয়ে ইমপ্লিমেন্ট
ইমপ্লিমেন্ট করা যায়, লিঙ্ক লিস্ট দিয়ে ইমপ্লিমেন্ট করা যায়, অ্যান্ড সবচাইতে অপটিমাইজড অ্যান্ড বেস্ট ওয়ে হচ্ছে অ্যালারিও ক্যাশ। সো তোমাকে যদি অ্যালারিও ক্যাশ দিয়ে তুমি যদি লিঙ্ক ম্যাপ দিয়ে করো তাহলে বলতে পারে যে আরেকটু অপটিমাইজ করতে পারে কিনা, তখন লিঙ্ক লিস্ট দিয়ে করবা, এরকম আর কি। অ্যান্ড লিঙ্ক লিস্টের প্রবলেম যদি আমরা এখানে দেখি, আমি এখানে মেনশন করছি রিভার্স লিঙ্ক লিস্ট, তারপরে লিঙ্ক লিস্ট সাইকেল, মার্জ টু লিস্ট, প্যালিন্ড্রোমিক লিস্ট, তারপর লিস্ট সাইকেল টু, আর একটু হার্ড প্রবলেম আর কি। তারপর রিমুভ অ্যান্ড নোট ফ্রম ফ্রন্ট অ্যান্ড নোট ফ্রম ব্যাক, তারপরে রিঅর্ডার লিস্ট, অ্যাড টু নাম্বারস ইউজিং লিঙ্ক লিস্ট, তারপর কপি লিস্ট উইথ র্যান্ডম পয়েন্টার, ফাইন্ড দ্য ডুপ্লিকেট নাম্বার, অ্যালারিও ক্যাশিং খুবই ইম্পর্টেন্ট। ওকে, রোটেট লিস্ট, পার্টিশন লিস্ট, রিমুভ ডুপ্লিকেটস ফ্রম সর্টেড লিস্ট, odd even list, delete note, merge casord, reverse notes in k group, প্রচুর ফেমাস প্রবলেম এবং এইগুলো প্রায় আসে। ওকে, এগুলো কভার করতে হবে এবং একটা একটার সাথে রিলেটেড, এমন না যে তুমি হারাই যাবা, এগুলো একটা পারলে আরেকটা পারা ইজি হয়ে যায়। তারপর আসতেছে আমাদের বাইনারি সার্চ। বাইনারি সার্চের মধ্যে আছে লোয়ার বাউন্ড, আপার বাউন্ড, সার্চ ইন রোটেটারে, বাইনারি সার্চ অর আনসার। সো বাইনারি সার্চ অর আনসার খুবই ইম্পর্টেন্ট। তারপর এখানে ফাইন্ড এলিমেন্ট এন্ড সর্টেটারে, সার্চ ইন রোটেটারে, ফাইন্ড মিনিমাম ইন রোটেটারে, ফাইন্ড পিক এলিমেন্ট, ফাইন্ড পিক এলিমেন্টটা খুব ইম্পর্টেন্ট। তারপরে কোকো ইটিং ব্যানার, আচ্ছা কোকো ইটিং ব্যানানাস, মিডিয়ান অফ টু সর্টেড অ্যারেস, এই জিনিসগুলা। সো আমরা, এটা কি আসলো, ওয়ান সাবস্ক্রিমিংলেস, এটা কি, আচ্ছা মিডিয়াম থেকে আসছে মনে হয় এটা। সো বাইনারি সার্চ, সার্চ ইনসার্ট পজিশন, সার্চ ইনসার্ট পজিশন, তো ইনসার্ট পজিশন এগুলো হচ্ছে লোয়ার বাউন্ড আপার বাউন্ড আর কি, তো এগুলো ইম্পর্টেন্ট। তারপরে ফাইন্ড ফার্স্ট অ্যান্ড লাস্ট পজিশন, সার্চ ইন রোটেটেড সর্টেড অ্যারে, তারপরে ফাইন্ড মিনিমাম ইন রোটেটেড সর্টেড অ্যারে, সার্চ ইন 2D ম্যাট্রিক্স, তারপরে ওই ফাইন্ড পিক এলিমেন্ট, সার্চ ইন রোটেটেড অ্যারে, এটা বারবার আসতেছে কয়েক টাইপে। তারপরে টাইম বেসড কি ভ্যালু, সো কি ভ্যালু পেয়ারের উপর আবার বাইনারি সার্চ করতে পারাও ইম্পর্টেন্ট, তবে এগুলো একটু টাফ, তো কম আসে এগুলা। তারপরে ক্যাপাসিটি টু শিপ প্যাকেজেস, সিঙ্গেল এলিমেন্ট ইন সর্টেড অ্যারে, মিডিয়ান অফ টু সর্টেড অ্যারেস। ওকে, এগুলো হচ্ছে বাইনারি সার্চের। তারপরে ট্রি এর মধ্যে হচ্ছে যে কি আমাদের ট্রেভার্সালগুলো খুবই ইম্পর্টেন্ট। ট্রিয়ের প্রি অর্ডার, ইন অর্ডার, পোস্ট অর্ডার, এই টাইপের ট্রেভার্স করতে পারা, ডিএফএস বিএফএস অন ট্রিয়ের ওপর ডিএফএস বিএফএস চালানো, যদিও বা এগুলা অটো আসে যায় ট্রি শিখতে পারলে। ডিএফএস বিএফএস আগে থেকে শেখা থাকলে ট্রি শেখার পর এগুলো আহামরি কোনো হার্ড কিছু না। তারপরে বাইনারি সার্চ ট্রিয়ের প্রপার্টিজ, ট্রি কনস্ট্রাকশন করা, লোয়েস্ট কমন অ্যানসেস্টর, তারপরে ডেপথ বের করতে পারা, লেভেল বের করতে পারা, এগুলা। সো ম্যাক্সিমাম ডেপথ, এই যে ডেপথের কথা বলছি, ম্যাক্সিমাম ডেপথ, ভ্যালিড বাইনারি সার্চ ট্রি চেক করা, লেভেল অর্ডার ট্রেভার্স করা, লেভেল বাই লেভেল ট্রেভার্স করা আর কি, যেটা বিএফএসে আমরা করি। ট্রির উপর ডিএফএস চালাও, বিএফএস চালাও, দুইটাই লেভেল বাই লেভেল সার্চিংই করে, কারণ ট্রিতে কোনো সাইকেল নাই। তারপরে ফাইন্ড এলসিএ, লোয়েস্ট কমন অ্যানসেস্টর, এটা বের করা, এটা প্রচুর ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে ম্যাক্সিমাম পাথ সাম বের করা, কোনো একটা মানে ওই নোটগুলোর সাম, বা যদি তোমার দিয়ে দেয় নোটগুলো, এইজগুলোতে যদি ওয়েট দিয়ে দেয়, ওই পাথের সাম বের করা। তারপর সিরিয়ালাইজ করা, ডিসিরিয়ালাইজ করা, কনস্ট্রাক্ট ট্রি ফ্রম ট্রেভার্সাল, একটা অ্যারে দেওয়া হবে, ওইটা থেকে তোমার থেকে বাইনারি ট্রি বা বাইনারি সার্চ ট্রি কনস্ট্রাক্ট করতে হবে, এগুলা। তারপর এখানে একটা জিনিস আমার কেমন জানি মিসিং মনে হচ্ছে, ডেপথ আছে, লোয়েস্ট কমন অ্যানসেস্টর আছে, ম্যাক্সিমাম পাথ সাম আছে, কি দেয় নাই, ও মোস্ট ইম্পর্টেন্ট ডায়ামিটার, এটার স্থান এলসিআর পরে, এটা কেমনে, এটা শীট দিয়া দেয় নাকি কিরে ভাই, এগুলো এআই জেনারেট করে দিছে, তো আমি এডিট করতে কষ্টই হচ্ছে। ওকে, সো এটা হচ্ছে কি বলছি আমি, আবার বলে গেছি, ডায়ামিটার অফ ট্রি, খুবই ইম্পর্টেন্ট, এটা এখানেও লেখা থাকতে হবে। তবে ওই ডেপথ বের করলে ডায়ামিটার বের করাটা ইজি আর কি, ওই জন্য মিস করে গেছি। ওকে, ট্রি রিলেটেড আমি যা যা বলছি এখানে লেখা আছে। সো ম্যাক্সিমাম ডেপথ অফ বাইনারি ট্রি, সেম ট্রি, ইনভার্ট বাইনারি ট্রি, সিমেট্রিক ট্রি চেক করা। তারপর ডায়ামিটার, এই যে ডায়ামিটার অফ বাইনারি ট্রি খুব ইম্পর্টেন্ট। ব্যালেন্স বাইনারি ট্রি, সাব ট্রি, পাথসা, মিনিমাম ডেপথ অফ বাইনারি ট্রি, কাউন্ট কমপ্লিট ট্রি নোটস, অ্যাভারেজ অফ লেভেলস ইন বাইনারি ট্রি। ওকে, তারপরে বাইনারি ট্রি লেভেল অর্ডার, বাইনারি ট্রি রাইট সাইড ভিউ, তো এগুলো অনেকগুলো প্রবলেম আছে, এতগুলো বলে লাভ নাই। তো এখানে একটা কথা বলি যে বাইনারি ট্রির টাইম কমপ্লেক্সিটি বের করতে পারা, ওকে, এবং ব্যালেন্স বাইনারি ট্রিতে কয়টা নোট থাকে এবং এই জিনিসগুলো একটু বের করতে জানতে হবে তোমাদের।
ওকে, সো এটার যে একটা ইয়ার একটা ওই কি বলে যে 2 এর পাওয়ারের সাথে যে একটা রিলেশন থাকে, ফর এক্সাম্পল লেটস সে এটা হচ্ছে 4 এর চাইল্ড হচ্ছে, তো লেটস সে 4 এর চাইল্ড লেটস সে 5 অ্যান্ড 6, তারপর 5 এর চাইল্ড হচ্ছে লেটস সে 7 অ্যান্ড 8, 6 এর চাইল্ড ধরো 9 অ্যান্ড 10, তারপরে 7 এর চাইল্ড ধরো 11, 12, 8 এর চাইল্ড 13, 14, 9 এর চাইল্ড 15, 16, 10 এরটা 17, 18, সো তো এখানে দেখো এই এখানে কয়টা নোট, একটা, এখানে কয়টা নোট, দুইটা, এখানে কয়টা নোট, চারটা, এখানে কয়টা নোট, আটটা। তাহলে দেখো 2 এর পাওয়ারে বাড়তেছে লেভেল, প্রত্যেকটা লেভেলে নোট নাম্বার 2 এর পাওয়ারে বাড়তেছে। ফার্স্টে 1 ইন্টু 2 হচ্ছে 2, 2 ইন্টু 2 হচ্ছে 4 ইন্টু 2 হচ্ছে 8। এই জিনিসগুলো এগুলো দিয়ে কমপ্লেক্সিটি বের করতে পারা, আমাদের নাম্বার অফ নোটস বের করতে পারা, 2 এর পাওয়ারের সাথে রিলেশন, এগুলো ক্লিয়ারলি বুঝতে হবে তোমাদের, এগুলো জিজ্ঞেস করে। এবং টাইম কমপ্লেক্সিটি ক্যালকুলেট করার জন্য এগুলো লাগবে। তারপরে ট্রাইস, আমি বলবো ট্রাইস হচ্ছে যখন তুমি একদম প্রো লেভেলের প্রিপারেশন হয়ে যাবে তখন গিয়ে ট্রাইসটা দেখবা, এখন দেখার দরকার নাই। সো ট্রাই নোড স্ট্রাকচার, এখানে ইনসার্ট করা, সার্চ করা, অটো কমপ্লিট করা, এগুলো এই জিনিসগুলো নিয়ে কোয়েশ্চেন আসে আর কি। তবে এগুলো খুবই অ্যাডভান্স, এগুলো এখন ধরার দরকার না, এগুলো সবার লাস্টে। সো ইমপ্লিমেন্ট ট্রাই, প্রিফিক্স ট্রি, এই 3টা প্রবলেম এখানে অ্যাড করা হয়েছে। ওকে, হিপস অ্যান্ড প্রায়োরিটি কি খুবই ইম্পর্টেন্ট, বাট স্টিল মিডিয়াম, একটু মিডিয়াম লেভেলে আসে। সো এখানে যদি হিপস অ্যান্ড প্রায়োরিটি কি, মিন হিপ অ্যান্ড হিপ, প্রায়োরিটি কি এটা তো বিল্ট ইন আছে, বাট হিপগুলো নিয়ে একটু আইডিয়া থাকা দরকার। মিন হিপ, ম্যাক্স হিপ, 2 হিপ টেকনিক, টপ কে প্যাটার্ন, এগুলো বের করা, ক্যাথ লার্জেস্ট এলিমেন্ট বের করা, টপ কে ফ্রিকোয়েন্ট এলিমেন্ট, মার্চ কে সর্টেড লিস্ট। সো এগুলো প্রায়োরিটি কি যেটা বিল্ট ইন আমাদের, ওগুলো দিয়েও করা যায়। টাস্ক শিডিউলার, এটা আবার ইম্পর্টেন্ট টপিক, ইম্পর্টেন্ট প্রবলেম। সো এগুলো কাভার করতে হবে আমাদের, প্র্যাকটিস করতে হবে। অ্যান্ড ব্যাক ট্র্যাকিং, সো ব্যাক ট্র্যাকিং ছাড়া তো আগাইতেই পারবে না। সো ব্যাক ট্র্যাকিং আমাদের মাস্ট শেখা লাগবে, সাবসেট অ্যান্ড কম্বিনেশনসগুলো, পারমুটেশনসগুলো, কনস্ট্রেন্টসগুলো, এগুলো আমাদের শিখতে হবে। যেমন কি জেনারেটল সাবসেটস, জেনারেটল পারমুটেশনস, কম্বিনেশন সাম। আবার এগুলো করতে গেলে তোমাদের এই যে ট্রি এর যে আইডিয়াটা বলছি, এখানে যে 2 এর পাওয়ারের আইডিয়াটা, এটা আবার এখানেও কাজে আসবে তোমাদের। কারণ কি আমাদের আমরা যখন রিকারশন ইউজ করি, ধরো রিকারশনে যদি দুইবার কল হয়, 2টা প্যারামিটার আকারে যায়, তাহলে একটা যেমন কি ফিবোনাচির ক্ষেত্রে 2টা কল আসে না, 2টা ডিফারেন্ট n-1 n-2, ওই ক্ষেত্রে একটা ট্রি স্ট্রাকচার হয়। তো ম্যাক্সিমাম আমাদের প্রবলেমগুলোতে ট্রি স্ট্রাকচারটা জেনারেট হয় ব্যাক ট্র্যাকিংয়ের মধ্যে। তো তখন আমাদের যে টাইম কমপ্লেক্সিটিটা ওইটা ক্যালকুলেট করতে আমাদের হেল্প করে এই আইডিয়াটা। তারপরে অ্যানকুইন্স প্রবলেম অনেক ইম্পর্টেন্ট, এটা একটু ডিজাইন রিলেটেড প্রবলেম, সো এটা আসে। এবং ওয়ার্ড সার্চ, এটাও ইম্পর্টেন্ট। তো এইগুলা আমরা এখান থেকে প্র্যাকটিস করতে পারবো। অ্যানকুইন্স এটা মাস্ট পড়বে, অ্যানকুইন্স 2 মেবি একটু টাফ, অ্যানকুইন্সটা মোর দেন ইনাফ, অ্যান্ড সুদোকু সলভারটাও ব্যাক ট্র্যাকিং দিয়ে করা যায়। সো এগুলো আমরা করব। তারপরে হচ্ছে গ্রাফস ছাড়া প্রিপারেশন কখনো তোমার কমপ্লিট না। সো গ্রাফের বিভিন্ন যে রিপ্রেজেন্টেশন, আমাদের যে গ্রাফের রিপ্রেজেন্টেশন বলতে আমাদের 3-4টা রিপ্রেজেন্টেশন আছে। একটা হচ্ছে যে গিয়ে ম্যাট্রিক্স, অ্যাডজেন্সি লিস্ট, তারপরেও হচ্ছে গ্রিড, তারপরে হচ্ছে এইজের যে ভ্যালু, এটা কি এইজ অ্যান্ড ওয়েটের পেয়ার, এই 4টা ওয়েতে দেওয়া হয় গ্রাফকে। এই ক্ষেত্রে গ্রিড এবং আমাদের যে আরেকটা অ্যাডজেসেন্সি লিস্ট, এই 2টা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এবং গ্রিড সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ইন্টারভিউর জন্য। অ্যাডজেসেন্সি লিস্ট কম্পিটিটিভ প্রোগ্রামে এই জন্য ইম্পর্টেন্ট।
সো এখান থেকে ডিএফএস বিএফএস আমাদের সাইকেল ফাইন্ডিং এগুলো শিখতে হবে, টপোলজিক্যাল সর্ট শিখতে হবে, শর্টেস্ট পাথে ডায়াক্সটা বেলম্যান ফোর্ট শিখতে হবে। বেলম্যান ফোর্ট এবং ডায়াক্সটার ডিফারেন্স কি, স্পেশালি ডায়াক্সটার ইমপ্লিমেন্টেশনটা জানা থাকাটা ভালো। অনেক কোম্পানি, অনেক বড় কোম্পানি আছে যেগুলো জাস্ট ডায়াক্সটা মানে যার ইন্টারভিউ নিচ্ছিল তাকে ডায়াক্সটা ইমপ্লিমেন্ট করতে দিছে, সে ডায়াক্সটা ইমপ্লিমেন্ট করে দিছে, হায়ার্ড হয়ে গেছে। ওকে, সো ডায়াক্সটা ইমপ্লিমেন্ট করতে পারতে হবে। ইউনিয়ন ফাইন্ড ডিসজয়েন্ট সেট ইউনিয়ন মিনিমাম স্প্যানিং ট্রি আমি মিস করে গেছি। তো মিনিমাম স্প্যানিং ট্রি আর হচ্ছে মিনিমাম স্প্যানিং ট্রি, তারপরে সাইকেল ডিটেক্ট করা, এই জিনিসগুলো সবাই একটু মিউট করি, অন্যদের ইস্যু হবে। তোমরা কোয়েশ্চেন দিচ্ছ? ওকে, তারপর হচ্ছে নাম্বার অফ আইল্যান্ডস, এটা আসবেই, মানে এটা একদম সব জায়গায় দিবে তোমাকে নাম্বার অফ আইল্যান্ডস বের করা। নাম্বার অফ আইল্যান্ডস মানে এটা হচ্ছে কানেক্টেড কম্পোনেন্ট বের করতে বলে আর কি। তোমাকে একটা 2D গ্রিড দেওয়া হবে, ওখানে কিছু জায়গায় তুমি যেতে পারবা, কিছু জায়গায় যেতে পারবে না, জাস্ট এখানে তোমার এখান থেকে কানেক্টেড কম্পোনেন্টগুলো তোমার থেকে বের করতে হবে। ক্লোন গ্রাফ আর কোর্স শিডিউল করতে পারা, এটা টপোলজিক্যাল সোর্টের সাথে রিলেটেড, সো এটাও লাগবে। নেটওয়ার্ক ডিলে টাইম, তারপর ওয়ার্ড লেডার, তারপর রিডান্ডেন্ট কানেকশন, এই জিনিসগুলো আমাদের মোটামুটি আসে আর কি। তা নাম্বার অফ আইল্যান্ডস এটা মাস্ট আসবেই। তারপর ম্যাক্স এরিয়া অফ আইল্যান্ড, তারপরে প্যাসিফিক কি অল্টারনিক ওয়াটার ফ্লো, এটা কি ম্যাক্স ফ্লো? আমি এটা খেয়াল করিনি কেন প্রবলেমটা। ও, এটা বিএফএস টিএফএস টাইপের, মানে মেইনলি আইডিয়া কি ব্রেথ ফার্স্ট সার্চ, মেইন আইডিয়া হচ্ছে ব্রেথ ফার্স্ট সার্চ, ডে ফার্স্ট সার্চ দিয়েও করা যাবে। ওকে, কেমন আসে প্রচুর আসে, গুগল, মাইক্রোসফট, অ্যামাজনে প্রচুর আসছে, ভালোই প্র্যাকটিস করে নিবা। ও, একটা ইন্টারেস্টিং জিনিস দেখায় আসতে ভুলে গেছি, সেটা হচ্ছে আমি কোর্সে আমি যখন বাইনারি সার্চ ট্রি পড়াচ্ছিলাম, বাইনারি সার্চ ট্রি আমার একটা অভ্যাস হচ্ছে, আমি কোনো একটা প্রবলেম ডিসকাস করার আগে দেখাই যে এটা কয়বার আসছে, কোথায় কোথায় আসছে। সো লেটস সে আমাদের লোয়েস্ট কমন অ্যানসেস্টরের প্রবলেমটা কোথায়, এই লোয়েস্ট কমন অ্যানসেস্টর, লেটস সে দিস ওয়ান। সো এটা যদি আমি দেখি কয়বার আসছে, দেখো আমি জাস্ট একটা কোম্পানিকে দেখাবো, মেটা 16বার আসছে। আচ্ছা, তারপর যদি আমি যাই ডায়ামিটার, কয়বার? মেটা 19বার। আচ্ছা, তারপরে ইনভার্ট বাইনারি ট্রি, মেটা কই? ইনভার্ট বাইনারি ট্রি সহজ বলে জিজ্ঞেস করে নেই। আচ্ছা, বাদ, মেটা 2বার আসছে, সব জায়গায় কম আসছে, মেটাতেও কম আসছে। আচ্ছা, ঠিক আছে। তারপর এটা হচ্ছে একটু আনকমন দেখাইছি। আচ্ছা, কমনগুলোতে যাই। সো কমন দুইটা দেখাইলাম, পাঁচসাম এটা কমন হওয়ার কথা, এটাও আসার কথা প্রচুর। ও, আসা নাই, মেটাতে 2বার। তারপর হচ্ছে ব্যালেন্সড বাইনারি ট্রি, মেটা। সো কী রে, আমি যে কমন প্রবলেমগুলো দেখাচ্ছি, আমি যেটা দেখছিলাম সেটা হচ্ছে ম্যাক্সিমাম প্রবলেম ম্যাটাতে বাইনারি ট্রি রিলেটেড প্রবলেমগুলো বেশি আসছে আর কি। সো এখন আমি প্রবলেমগুলো হারাই ফেলছি যেগুলো ডিসকাস করতেছিলাম, নাকি আমি ব্যালেন্স বাইনারি ট্রি সাবট্রি অফ অ্যানাদারটা দেখি, নাকি তখন ইয়াটা চেঞ্জ হয়েছে ম্যাটাতে 9বার। ওকে, সো হয়তো রিসেন্টলি চেঞ্জ হয়েছে অনেক কিছু। সো মোট কথা ম্যাটাতে বাইনারি সার্চ ট্রি জিনিসটা বেশি আস করে। ইভেন আমি যখন রেগুলার ভিডিও বানাচ্ছিলাম তখন আমার একটা ফ্রেন্ড ম্যাটাতে ইন্টারভিউ দিয়েছিল এবং ওকেও বাইনারি সার্চ ট্রি জিজ্ঞেস করছিল, এটা দেখাতে চাইছিলাম আর কি। আচ্ছা, তারপর গ্রাফে টপোলজিক্যাল সোর্স, শর্টেস্ট পাথ, ইউনিয়ন ফাইন্ড এখান থেকে, এবং অ্যাডভান্স গ্রাফ থেকে এই প্রবলেমগুলো। সো এখান থেকে শর্টেস্ট পাথ রিলেটেড জিনিসগুলো প্র্যাকটিস করে যাবা। যদিও বা ডায়াক্সটা ইমপ্লিমেন্টেশন জানলে অনেক কিছু, বাট স্টিল শর্টেস্ট পাথ রিলেটেড প্রবলেমগুলো একটু সলভ করবা ডায়াক্সটা দিয়ে।
ওকে, এখানে ডাইএক্সট্রার একটা প্রবলেম অ্যাড করছিলাম, কোথায় গেছে গা? মিন কস্ট টু কানেক্ট অল পয়েন্ট, এটা মেবি মিনিমাম স্প্যানিং ট্রি। তারপর নাম্বার অফ কানেক্টেড কম্পোনেন্টস, এটা ওই যে ইয়ার মতোই, ইউনিয়ন ইউনিয়ন ফাইন্ড দিয়েও করতে পারো, ডিএফএস দিয়েও করতে পারো এটা। তারপর এই তো শর্টেস্ট পাথ, এই চিপেস্ট ফ্লাইট উইথিন কে স্টপস, এটা বেশি ইম্পর্টেন্ট প্রবলেম, এটা প্র্যাকটিস করবা। তারপর ডাইনামিক প্রোগ্রামিং আসতেছে। সো ডাইনামিক প্রোগ্রামিংয়ে 1DDP লাইক লিনিয়ার প্রবলেমস, ফর এক্সাম্পল ফ্যাক্টোরিয়াল যেটা আমি বলছি, এটা এটা প্রচুর আসে, ফেবোনাচি আসে। তারপরে হচ্ছে অনেক সময় ক্লাইম করতে দেওয়া, লাইক এক ইন্ডেক্স থেকে আরেক ইন্ডেক্সে যাওয়ার শর্টেস্ট পাথ, এই টাইপের জিনিসগুলো আসে 1DDPতে। তারপর 2DDPতে 2 সাবসিকুয়েন্স আসে, 01 ন্যাপস্যাক 2DDP, তো 1 চেঞ্জ 2DDP। তারপরে আনবাউন্ডেড ন্যাপস্যাক, আনবাউন্ডেড ন্যাপস্যাক মানে অনেকগুলো মাল্টিপল মাল্টিপল স্টেট যদি থাকে। তারপরে হচ্ছে ক্লাইম্বিং স্টেয়ার্স, খুবই ফেমাস প্রবলেম। হাউস রবার, এটা ওই যে 01 ন্যাপস্যাক, কয়েন চেঞ্জ তো ফেমাস একটা প্রবলেম। লংগেস্ট ইনক্রিজিং সাবসিকুয়েন্স, লংগেস্ট কমন সাবসিকুয়েন্স, ইডিট ডিস্টেন্স, ইউনিক পাথস, এগুলো প্রচুর ফেমাস প্রবলেম ডাইনামিক প্রোগ্রামিং থেকে। সো এগুলো তোমরা প্র্যাকটিস করবা, লংগেস্ট ইনক্রিজিং সাবসিকুয়েন্স প্র্যাকটিস করবা, এরপরে হাউস রবার, ক্লাইম্বিং স্টেয়ার্স, এগুলো প্র্যাকটিস করবা। ম্যাক্সিমাম প্রোডাক্ট সাবেরে, এটা 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 ম্যাবি কাদানেস অ্যালগরিদম ম্যাক্সিমাম। তারপর হচ্ছে যে প্যালিন্ড্রোমিক সাবস্ট্রিং, ফিবোনাচি নাম্বার, ট্রাইবোনাচি নাম্বার নাও লাগতে পারে, প্র্যাকটিস করে নিবা আর কি। আসছে ক্র্যাকিং দ্য কোডিং ইন্টারভিউ প্রবলেম ইয়াতে যাতে যেহেতু আছে। ইডিট ডিস্টেন্স খুবই ফেমাস। তারপরে হচ্ছে যে গিয়ে মিনিমাম পাথসাম, এগুলো দরকার, সেগুলো ভালোভাবে প্র্যাকটিস করবা। বাই অ্যান্ড সেল স্টক, এগুলো ইম্পর্টেন্ট প্রবলেম, সেগুলো প্র্যাকটিস করবা। তারপরে গ্রিডি থেকে যদি দেখি, লোকাল অপটিমাল, গ্লোবাল অপটিমাল, এই টাইপের জিনিসগুলো ম্যাক্সিমাম সাবেরে। তারপরে জাম্প গেম, গ্যাস স্টেশন, পার্টিশন লেভেলস, ভ্যালিড প্যারেন্থেসিস স্ট্রিং, এই টাইপের কিছু জিনিস আসে। গ্রিডি গ্রিডি লিখে নেই, গ্রিডিকে কেটে গেছে কোনো কারণে নাকি? ওকে, আমি খেয়াল করি নাই, আমি মনে হয় আমি এটা আরেক জায়গায় লিখছিলাম তো। গ্রিডি মানে আমি মনে হয় কি বলে যে মিডিয়ামের কোনো লিমিটের কারণে কোনো গ্রিডি পার্টটা চলে গেছে নাকি। আমার আর কয়টা আছে? গ্রিডি, ইন্টারভালস, ম্যাথ অ্যান্ড জিওমেট্রি, সর্টিং, ডিজাইন প্রবলেমস, আরে এগুলো কই গেল? আচ্ছা, শিট ইয়াটা, ব্লগটা একটু আপডেট করতে হবে, ঠিক করতে হবে আমার। ওকে, আমি ব্লগটা আপডেট করে দিব। আর আর এগুলা থেকে তেমন একটা প্রবলেম নাইও আমার কাছে। ইন্টারভাল, সো ইন্টারভাল থেকে মার্জিং ওভারল্যাপিং ইন্টারভালস, ইনসার্ট ইন্টারভাল, নন ওভারল্যাপিং ইন্টারভালস, মিটিং রুমস, তারপরে মিনিমাম অ্যারোস টু বার্স্ট ব্যালেন্স, এই টাইপের জিনিসগুলো আসে। তবে এগুলো একটু মানে বেশি হার্ড হইলে আর কি ইন্টারভিউ। ম্যাথ এবং জিওমেট্রিও সেম, হার্ড হইলে তখনই আসবে। তার কিছু জিনিস ম্যাথ এবং জিওমেট্রি দিয়েও করা যায়, রোটেট, স্পাইরাল ইমেজ, সেট, ম্যাট্রিক্স জিরো, এগুলো আবার অ্যারে দিয়েও করা যায়। সো ম্যাক্সিমাম টাইম আমরা অ্যারে দিয়ে সলভ করি, জিওমেট্রি বা ম্যাথ এগুলো খুব একটা অ্যাপ্লাই করতে হয় না, এগুলো জিজ্ঞেসও করবেন ইন্টারভিউয়াররা খুব একটা, জাস্ট ইন কেস তোমার মনের মধ্যে যদি সন্দেহ লাগে তখন করা আর কি। দেন সর্টিং থেকে তো মাস্ট আমাদের মার্চ সর্ট, কুইক সর্ট, এগুলো আসবেই। বাকিটা শিখে রাখা ভালো, হিপ সর্ট, কাউন্টিং সর্ট, বাবল সর্ট, এগুলো শিখে রাখা ভালো। বাট এই মার্চ সর্ট, কুইক সর্ট জিজ্ঞেস করবে, ইভেন মার্চ সর্ট, কুইক সর্ট ইমপ্লিমেন্টও করতে দিতে পারে। তারপর ডিজাইন প্রবলেমসের মধ্যে যদি বলি আমরা, এলআরইউ ক্যাশ, আচ্ছা এত তাড়াতাড়ি যদি আমার ব্লগটা শেষ হয়ে যায় তাহলে তো সমস্যা। আমার সিএস ফান্ডামেন্টাল কই গেছে? তাহলে তো প্রবলেম। আমার সিএস ফান্ডামেন্টাল পার্টটাও তো হারাই ফেলছি আমি। যেখানে জেনারেট করছে সেই জায়গায় আসি।
ওকে, গ্রেডি। এটা ফুল পেজ কেমন করে? ওকে, সো গ্রিডি থেকে যেগুলো আসতে পারে সেটা হচ্ছে জাম্প গেম, ম্যাক্সিমাম সাবের এখানে আবার আসছে জিনিসটা, এগুলো গ্রিডি দিয়েও করা যায় ওই জন্য। তারপরে ভ্যালিড প্যারেন্থিসিস স্ট্রিং, এগুলো গ্রিডি দিয়েও করা যায়। সো এগুলো একটু প্র্যাকটিস করে নিলে আর কি। এগুলো লাস্টে একদম ট্রাই, গ্রিডি, বিট ম্যানিপুলেশন, ম্যাথ, এগুলো একদম লাস্টে। ইন্টারভেল প্রবলেম এগুলো সব লাস্টের দিকে, ঠিক আছে। ম্যাথ জিওমেট্রি থেকে এগুলো, তারপর সর্টিং থেকে কিছু প্রবলেম আছে, এগুলো করলে করছো, না করলে না, এগুলো জাস্ট অ্যাড করা। বাট ওই যে মেইনলি হচ্ছে যে গিয়ে তোমার মার্চ সর্ট, কুইক সর্ট, ইমপ্লিমেন্টেশন তোমার থেকে জানতে হবে। তারপর কিছু ডিজাইন প্রবলেম, এলআরইউ ক্যাশ, এগুলো খুবই ইম্পর্টেন্ট। এলএফইউ ক্যাশ করতে পারো, বাট অত বেশি ইম্পর্টেন্ট না। মিনে স্ট্যাক, তারপরে ইমপ্লিমেন্ট ট্রাই করতে পারো, ট্রাই খুবই ইম্পর্টেন্ট। তারপর বাকিগুলো করলে মানে জাস্ট প্র্যাকটিস করে নিবার কি। তারপর বিট ম্যানিপুলেশনের কিছু আইডিয়া এখানে দেওয়া আছে, কী কী আমাদের আইডিয়া ইউজ হয়, এগুলো কেন ইউজ হয়, মানে কী কাজ করে, এগুলো নিয়ে দেখলাম। তারপর হচ্ছে অ্যাডিশনাল মাস নো প্রবলেম, রিভার্স স্ট্রিং, মুভ জিরোস খুব ইম্পর্টেন্ট, রিভার্স স্ট্রিং ইম্পর্টেন্ট, লংগেস্ট সাব স্ট্রিং অ্যাট মোস্ট ডিস্টিং স্ট্রিং কম্পারিজন, ভেরিফাই অ্যান এলিয়ান ডিকশনারি, ইন্টারসেকশন অফ টু অ্যারেস, রিজিউম নোট, আইসোমরফিক স্ট্রিং, তারপরে ওয়ার্ড প্যাটার্ন, কন্টেন্টস ডুপ্লিকেটস, এগুলা করবা। এবার সিএস ফান্ডামেন্টাল আসি। আমাদের প্রবলেম সলভিং নিয়ে তো আইডিয়া পাইলাম। সিএস ফান্ডামেন্টালে যদি বলি, 4 পিলার্স অফ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং মাস্ট জিজ্ঞেস করবে, যেখানে এনক্যাপসুলেশন, যেমন কি ডেটা হ্যান্ডলিং, অ্যাক্সেস মডিফায়ার নিয়ে, গ্যাটার সেটার নিয়ে তোমাকে জিজ্ঞেস করবে, ইনহেরিটেন্স নিয়ে জিজ্ঞেস করবে, পলিমরফিজম, অ্যাবস্ট্রাকশন, এগুলো নিয়ে জিজ্ঞেস করবে। এগুলোর ডিটেলস একটু আমরা এখানে দেখি। সো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং থেকে এনক্যাপসুলেশন, ডেটা হ্যান্ডলিং, তারপর পাবলিক, প্রাইভেট, প্রোটেক্টেড অ্যাক্সেস লেভেলস, এগুলোর ডিফারেন্সগুলো কোনটা কি, মানে পাবলিক হলে কিভাবে অ্যাক্সেস করতে পারবো, প্রাইভেট হলে কতটুকু অ্যাক্সেস করতে পারবো, প্রোটেক্টেড হলে কতটুকু অ্যাক্সেস করতে পারবো, ঠিক আছে। যেমন প্রাইভেট এবং প্রোটেক্টেডের মেইন ডিফারেন্স হচ্ছে ইনহেরিটেন্সের ক্ষেত্রে। প্রাইভেট ক্ষেত্রে ইনহেরিট করলে ফাংশনগুলো আসে না, মেথডগুলো আসে না, প্রোটেক্টেডের মেথডগুলো চলে আসে প্যারেন্ট ক্লাসে। গ্যাটার সেটার খুবই ইম্পর্টেন্ট, এগুলো শিখতে হবে। তারপর বেনিফিটটা কি, বেনিফিটগুলো সিকিউরিটি, মেনটেনেবিলিটি, ফ্লেক্সিবিলিটি, এই জিনিসগুলো বুঝতে হবে তোমার থেকে। তারপর ইনহেরিটেন্সের ক্ষেত্রে কোড রিউজ থ্রো ইজ রিলেশনশিপ, তারপরে টাইপ লাইক সিঙ্গেল, মাল্টিপল, মাল্টি লেভেল, এই হাইব্রিড, এই টাইপের। তারপর ডায়মন্ড প্রবলেম, খুবই ফেমাস প্রবলেম এটা। তবে মডার্ন ল্যাঙ্গুয়েজগুলোতে ডায়মন্ড প্রবলেম নাই, বাট মডার্ন ল্যাঙ্গুয়েজটা ডায়মন্ড প্রবলেম সলভ করছে, এটা কীভাবে করছে, এই জিনিসগুলো নিয়ে জিজ্ঞেস করতে পারে। মেথড হাইডিং ভার্সেস মেথড ওভাররাইডিং, এগুলা, মেথড ওভারলোডিং, এই জিনিসগুলো। তারপর পলিমরফিজম মেনলি এখানে আসবে এগুলো। তো কম্পাইল টাইম, মেথড ওভারলোডিং, অপারেটর ওভারলোডিং, তারপরে রান টাইম ডাইনামিক, যেমন কি মেথড ওভাররাইডিং, ভার্চুয়াল ফাংশনস C++ আছে এবং বিভিন্ন ইয়াতে আছে। তো ভার্চুয়াল ফাংশনসগুলো কী কী, ডাইনামিক মেথড ডিসপ্যাচ, এগুলো কী কী। সো মেইনলি হচ্ছে এখানে পলিমরফিজম থেকে জিজ্ঞেস করবে, কম্পাইল টাইম এবং কম্পাইল টাইম এবং পলিমরফিজম কি, কম্পাইল টাইম পলিমরফিজম, রান টাইম পলিমরফিজম কি, এগুলোর ডিফারেন্স কি। তারপর অ্যাবস্ট্রাকশন থেকে হাইডিং কমপ্লেক্সিটি, শোয়িং অনলি এসেনশিয়াল পার্ট, এটা কীভাবে করে, অ্যাবস্ট্রাক্ট ক্লাস এবং ইন্টারফেসেসের মধ্যে ডিফারেন্স কি, হোয়েন টু ইউজ হুইচ ওয়ান। তারপরে টপ যে ইন্টারভিউ কোয়েশ্চেনগুলো আমরা লিস্ট করে দিচ্ছি, এতক্ষণ যেগুলো বলছি এগুলোই আসলে এখানে ঘুরে ফিরে আসবে, বুঝছো। যেমন কি এই যে ডায়মন্ড প্রবলেম, তারপরে অ্যাক্সেস মডিফায়ার কি, তারপরে হোয়াট অ্যাবস্ট্রাক্ট ক্লাস ভার্সেস ইন্টারফেস, কনস্ট্রাক্টর চেইনিং, এই জিনিসগুলো আর কি, ডিপেন্ডেন্সি ইনজেকশন, এগুলো জিজ্ঞেস করবে আর কি। তারপর ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম থেকে সিলেক্ট, ইনসার্ট, আপডেট, গ্রুপিং অ্যান্ড ত্যান, এগুলো যেগুলো আমরা শিখে আসছি। অ্যাগ্রিগেট ফাংশনস লাইক কাউন্ট, সাম, অ্যাভারেজ, এগুলো আর কি। তারপর কাউন্টে স্টার্ট দেওয়া, কাউন্ট মানে কোনো একটা টেবিলের কোনো একটা কলাম থেকে কিছু কাউন্ট করা, বা কোনো একটা সবগুলো থেকে কাউন্ট করা, এই টাইপের জিনিসগুলো। তারপর জয়েন খুবই রেয়ার বাংলাদেশে জিজ্ঞেস করা, বাট শিখে রাখলে তোমাদের কনফিডেন্স আসবে। ইনার জয়েন, লেফট জয়েন, রাইট জয়েন, যা শেখা দরকার আর কি। তারপর নর্মালাইজেশন নিয়ে আইডিয়া নিবা, এগুলো একদমই ইনডেপথ আইডিয়া লাগবে না, বাট আইডিয়া নিয়ে রাখবা। অ্যাসিড প্রপার্টিস ভালোভাবে শিখবা, ইন্ডেক্সিংগুলো ভালোভাবে শিখবা। তারপরে ডেটাবেসের ম্যানেজমেন্ট সিস্টেম থেকে যা কোয়েশ্চেন করে, এসকিউএল ভার্সেস নো এসকিউএল খুবই ইম্পর্টেন্ট, ডেটাবেস শার্ডিং কি, তারপরে হচ্ছে যে গিয়ে ডেটাবেস অ্যাপ্লিকেশন করা, অ্যাসিড প্রপার্টিস, নর্মালাইজেশন, ইনার জয়েন, লেফট জয়েন, এগুলো নিয়ে জিজ্ঞেস করবে। সো কমন কিছু এসকিউএল কোয়েরি প্রবলেমস এখানে দেওয়া হয়েছে, কোয়েরি শুদ্ধ। তারপর অপারেটিং সিস্টেম থেকে প্রসেস ভার্সেস থ্রেড, এটা আসবে, এটা খুবই ইম্পর্টেন্ট। সব এটা স্পেশালি এগুলো আসে যে এমসিকিউতে আর কি, এমসিকিউতে জিজ্ঞেস করে, তো এগুলো আসবে। ইন্ডিপেন্ডেন্ট এক্সিকিউশন ইউনিট, তারপর ওন মেমোরি স্পেস প্রসেসের, তারপর থ্রেডের ক্ষেত্রে হচ্ছে যে গিয়ে শেয়ার্ড মেমোরি স্পেস, এই জিনিসগুলো ডিফারেন্সগুলো বুঝতে হবে। তারপর সিপিইউর শিডিউলিং যে অ্যালগোরিদমগুলো আছে, এগুলো নিয়ে একটু আইডিয়া নিয়ে রাখবা।
তারপর পেজিং থেকে আইডিয়া নিয়ে রাখবা, সেগমেন্টেশন, ভার্চুয়াল মেমোরি, এগুলো এত বেশি ইনডেপথে যাইতে হবে না, জাস্ট আইডিয়া নিয়ে রাখবা আর কি। তারপর ডেডলক খুবই ভালোভাবে শিখতে হবে, ডেডলক প্রচুর আসে, এমসিকিউ রিটার্নে আসে আর কি। তারপর ডিজাইন প্রিন্সিপলস, ড্রাই, ডোন্ট রিপিট ইউর সেলফ, এটা কেন কী জন্য ইউজ করি, কিস, কিপ ইট সিম্পল স্টুপিড, ইয়াকনি, ইউ অ্যান্ড গনা নিড ইট, এই জিনিসগুলো শিখতে হবে, এগুলোর এক্সাম্পল সহ শিখতে হবে। সলিড প্রিন্সিপলসের মধ্যে সিঙ্গেল রেসপন্সিবিলিটি প্রিন্সিপল খুবই ইম্পর্টেন্ট, এটা জিজ্ঞেস করতে পারে। ওপেন ক্লোজ, বাকিগুলোর চাইতে সিঙ্গেল রেসপন্সিবিলিটি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, বাকিগুলো শিখে রাখতে হবে অবভিয়াসলি। লিস্কোপ, সাবস্টিটিউশন, ইন্টারফেস সেগ্রিগেশন, ডিপেন্ডেন্স ইনভার্সন, এগুলো শিখবো। তারপর ডিজাইন প্যাটার্নসের মধ্যে সিঙ্গেল টোন অবশ্যই জিজ্ঞেস করবে। তারপরে ফ্যাক্টরি মেথড, অ্যাবস্ট্রাক্ট ফ্যাক্টরি, বিল্ডার, প্রোটোটাইপ, এগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। বাকিগুলো স্ট্রাকচারাল প্যাটার্নের মধ্যে অ্যাডাপ্টার, ডিকোরেটর, এগুলো পরে, এই মেইন হচ্ছে এগুলো উপর যেগুলো দেখাচ্ছি, এগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আর কি। তো এখান থেকে কী কোয়েশ্চেন করতে পারি এখানে দেওয়া আছে। তারপর সিস্টেম ডিজাইন থেকে এত বেশি টাফ কোয়েশ্চেন করবে না, এগুলো জাস্ট আমি নোট ডাউন করে রাখছি, যতটুকু শিখতে পারো। স্কেলিংটা শিখবা একটু ভালো করে, মাইক্রো সার্ভিস বাস মনোলিথিক এই জিনিসটা একটু শিখবা, কী জিনিস এটা। তারপরে হচ্ছে আর একটা আছে ক্যাশিং জিনিসটা একটু ভালোভাবে শিখে নিবা, লোড ব্যালেন্সার কি, এগুলো একটু ভালোভাবে শিখে নিবা, এই জিনিসগুলো একটু কভার করবা আর কি। তারপর হচ্ছে আমাদের ফাইনালি আমরা লাস্টের দিকে চলে আসছি। আমাদের যে কোডিং ইন্টারভিউ প্যাটার্নসগুলো আছে, স্লাইডিং উইন্ডোজ, 2 পয়েন্টার্স, ফাস্ট অ্যান্ড স্লো পয়েন্টার্স। তো স্লাইডিং উইন্ডোজ, 2 পয়েন্টার্স তো বুঝছি, ফাস্ট অ্যান্ড স্লো পয়েন্টার্স হচ্ছে লিঙ্ক লিস্টের, তারপর মার্জ ইন্টারভেলসের জিনিসগুলা, তারপরে সাইক্লিক সর্ট, তারপরে ইনপ্লেস রিভার্সাল অফ লিঙ্ক লিস্ট, ওই যে আমরা অক্সিলারি স্পেস ইউজ না করা আর কি, বিএফএস, ডিএফএস, তারপর 2 হিপস। ওকে, তো এই হিপস জিনিসটা হচ্ছে প্রায়োরিটি কিউর সাথে যায় আর কি। সাবসেটস যেগুলো আমরা ব্যাক ট্র্যাকিং দিয়ে করতে পারি। তারপর মডিফাইড বাইনারি সার্চ ট্রি, মডিফাইড বাইনারি সার্চ, রোটেটেড অ্যারে বা আমাদের বাইনারি সার্চের আনসার আর কি। টপ কে এলিমেন্টস, তারপরে কে ওয়ে মার্চ, টপোলজিক্যাল সর্টিং খুবই ইম্পর্টেন্ট। তারপরে ডাইনামিক প্রোগ্রামিং, ইউনিয়ন ফাইন্ড, এগুলো হচ্ছে প্যাটার্ন নর্মালি আমরা যেগুলো সবসময় চোখে দেখি, ওগুলো সবগুলো উপরের দিকে কভার করা হয়েছে। তারপরে কমপ্লেক্সিটির চিটশিট কিছু দেওয়া হয়েছে। প্রবলেম কভারেজ সামারি হচ্ছে আমাদের 300টা, টোটাল 300টা প্রবলেম, যার মধ্যে নিট কোড 150 সব দেওয়া হয়েছে, ব্লাইন্ড 75 দেওয়া হয়েছে, লিড কোড টপ 150 থেকে 120-এর বেশি দেওয়া হয়েছে। ক্র্যাকিং দ্য কোডিং ইন্টারভিউ কি প্রবলেমগুলো দেওয়া হয়েছে। প্রবলেমস অ্যাপিয়ারিং 4 লিস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট, ওকে, আর কিছু বলার নাই। সো এগুলো হচ্ছে মোস্ট অফ দ্য থিং এআই জেনারেটেড কি, বাট মেইন যে ইনপুটটা এটা আমি দিছি, আমার যে টপিক লিস্ট বানানো আছে, প্রবলেম লিস্ট বানানো আছে, ওগুলোর ইনপুট দিয়ে আমি তার দিয়ে এটা বানাইলাম আর কি। সো এই গেল হচ্ছে তোমাদের জন্য একটা লিস্ট, প্রবলেম লিস্ট। আমি একটু ব্লকটা ঠিক করতে হবে, মিডিয়াম এটা লোডটা নিতে পারে নাই, হয়তো আমি কোনো একটা ইস্যু হয়েছে। সো এই গেল হচ্ছে যে গিয়ে তোমাদের কি কি কভার করতে হবে, আর কোন কোন প্রবলেম ইম্পর্টেন্ট, কোন টপিক ইম্পর্টেন্ট, এগুলা আমি আর একটু ডিটেলসে, আমি আমার ব্লগের কোনো প্ল্যান ছিল না, বাট এটা যেহেতু এআই সুন্দর করে বানাই দিচ্ছে, সো আমি আর একটু ইমপ্রুভ করতে হবে এখানে, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোতে কিছু স্টার দিয়ে দিব আমি, যাতে করে মাস্ট কভার করো। ও 3 স্টার, 2 স্টার, 1 স্টার আমি দিব। 3 স্টার মানে কভার করতেই হবে, 2 স্টার মানে যদি টাইম পাও করো, আর 1 স্টার মানে একদম হাই কোয়ালিটি প্রিপারেশন নিতে গেলে তখন ওগুলো কভার করো, আদারওয়াইজ দরকার নেই। আমি এভাবে করে সুন্দর করে এগুলো মার্ক করে দিব ইনশাল্লাহ তোমাদেরকে। সো এখন আসতেছি, অনেক বকবকানি করছি, এখন আমি আসতেছি তোমাদের থেকে কোয়েশ্চেনগুলো নেওয়ার জন্য। এবার তোমরা তোমাদের কোয়েশ্চেনগুলো করছো আশা করি, এবার একটা একটা করে আনসার করা শুরু করি। ওকে, ক্যান ইউ শেয়ার, আমি শেয়ার করছি, যদিও এটা ফুল না, আমার আর একটু ঠিক করতে হবে। এবার আসসালামু আলাইকুম, কে বলতেছে এটা, তারশিব খান অর্পি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাদের ইন্টারভিউ প্রিপারেশন কোর্স কি দুইটা নাকি একটা? ইন্টারভিউ প্রিপারেশন কোর্স একটাই, ব্যাচ 2, ব্যাচ 1 শেষ হয়ে গেছে, এই মাসের দিকে ইনশাল্লাহ শেষ হয়ে যাবে, সরি নেক্সট মান্থের দিকে শেষ হয়ে যাবে, আর ব্যাচ 2 শুরু হবে February 12 থেকে। ওয়ালাইকুম আসসালাম, এটা কি 2034, এটা কি নাম? যে কোনো টপিক শিখতে গেলে একটা প্রবলেম ফেস করি, ওই টপিকটা শুরু করলে ইজি কোয়েশ্চেন সলভ করি, দেন মিডিয়াম। যখনই মিডিয়াম কয়েকটা পারি না, মনে হয় টপিক শেখা হয় না আমার, আবার সেই টিউটোরিয়ালে ফিরে যায়, এটা নেক্সট টপিকের আগানো হয় না, এটা থেকে কিভাবে বের হবে? দেখো, তোমার প্রবলেম সলভিং স্কিলটাও বুঝতে হবে, যে তুমি এখন যে স্টেটে আসো, হ্যাঁ, ওই স্টেটে তোমার একটা লেভেল পর্যন্ত তুমি সলভ করতে পারবা। আমি একটু স্ক্রিন শেয়ারটা অফ করে দিই।
সো তুমি এখন যে স্টেটে আসো ওই স্টেটে একটা লেভেল পর্যন্ত সলভ করতে পারবে। এখন ওই প্রবলেমটা যদি তোমার লেভেলের বাইরে হয় তখন তুমি সলভ করতে পারবে না। সো এই ক্ষেত্রে তোমার থেকে স্কিপ করতে হবে, স্কিপ করে নেক্সট প্রবলেমে চলে যেতে হবে। যদি ওই টপিকের আর কোনো রকম প্রবলেম সলভ করতে না পারো তখন গিয়ে তুমি নেক্সট টপিকটা শিখে ফেলবা। তুমি ধরো বিএফএস শিখছো, বিএফএস শিখার পরে বিএফএসের তোমার ইজি প্রবলেমও আছে, মিডিয়াম প্রবলেমও আছে, হার্ড প্রবলেমও আছে। ইজিগুলো তুমি পারছো কারণ ইজিগুলো ওই টপিকের সাথে রিলেটেডই থাকে, মিডিয়ামগুলোতে কিছু পারতেছো না। এখন তুমি কিভাবে বুঝবা যেটা পারতেছো না সেটা আসলে তোমার পারার কথা? আমরা কোড ফোর্সেস রেটিং সম্পর্কে আমাদের আইডিয়া আছে। সো কোড ফোর্সেস রেটিং ধরো তোমার 1000, এখন যদি আমি তোমাকে 1300 রেটিংয়ের প্রবলেম দিই, এটা অবভিয়াস জিনিস যে তুমি পারবা না। সো ওই লিড কোড প্রবলেম যদি ওই রেটিংয়ের হয় যেটা তোমার থেকে আউট অফ রেঞ্জ, তখন তুমি কেন এটা নিয়ে পড়ে থাকবা? ওই ক্ষেত্রে সবচেয়ে বেটার হচ্ছে আইদার এডিটোরিয়াল পড়ে ফেলা, আইদার তুমি এডিটোরিয়াল পড়বা, অথবা ভিডিও টিউটোরিয়াল দেখবা, অথবা জিপিটি বা জিমনি থেকে বা ক্লাউড থেকে হেল্প নিবা। আর যদি এরপরও না বুঝো তখন এটা স্কিপ করবা, পরে আসবা। কিন্তু টপিক কন্টিনিউয়াসলি শিখতে হবে। তুমি একটা নিয়ে যদি স্টাক হয়ে বসে থাকো, টাইম ওয়েস্ট হচ্ছে, যেটার কারণে তোমার কোনো ইম্প্রুভমেন্ট হচ্ছে না এবং তুমি ফিল করতেছো যে তোমার ইম্প্রুভমেন্ট হচ্ছে না। তো তোমার ইম্প্রুভমেন্ট যেহেতু হচ্ছে না, তুমি স্টাক হয়ে আসো কেন? ছেড়ে দাও, স্কিপ করতে শিখো। কোনো একটা কিছু পারো না, স্কিপ করো, 1 মাস পর আবার ট্রাই করবা, 1 সপ্তাহ পর আবার ট্রাই করবা। লেগে থাকার মানে এই না যে একটা ছোট্ট জিনিসে লেগে থাকবা। লেগে থাকার মানে হচ্ছে তুমি প্র্যাকটিসে লেগে থাকবা, কিন্তু কোনো একটা স্পেসিফিক জিনিসে লেগে থাকবা না, ছড়াই ছিটাই দেখতে থাকবা। তারপরে তাসিফ খান, উর্পি, বিডি টেক কোম্পানি, বিডি মিডিয়াম কোম্পানিগুলো আর ফাংয়ের সার্কুলারগুলো কই পাওয়া যায় আর ট্র্যাক রাখবো কী করে? ওইটা কোম্পানি যেহেতু এত কোম্পানি যেহেতু, এটা হচ্ছে কোম্পানিগুলোর একটা লিস্ট বানাবা তুমি। লিস্ট বানায় ওদের যে অফিসিয়াল সাইট আছে ওই সাইটগুলোতে রেগুলার চোখ রাখতে হবে, লিঙ্কডইনে চোখ রাখতে হবে, আর কানেকশন বাড়াইতে হবে। ওই কোম্পানিগুলো সফটওয়্যার ইঞ্জিনিয়ারের সাথে তোমার লিঙ্কডইনে কানেক্টেড থাকতে হবে, পার্সোনালি কথা বলতে হবে তাদের সাথে। কারণ ম্যাক্সিমাম কোম্পানি ইন্টারনাল হায়ার করে, ইন্টারনালি ওদের কোম্পানিকে ওদের এমপ্লয়ীদেরকে বলে যে আমরা হায়ারিং করতেছি, তখন ওদের এমপ্লয়িরা সিভি ফরওয়ার্ড করে। সো তোমার যদি সব ধরনের কোম্পানির ইঞ্জিনিয়ারদের সাথে কানেকশন না থাকে তাহলে তুমি রেফার পাওয়ার চান্সটা কম, ইন্টারভিউ কল পাওয়ার চান্সটা কম। ওকে, সো কোম্পানির কোনো গরজ পড়ে না যে তোমাকে খুঁজে খুঁজে বের করে আনি তোমাকে ইন্টারভিউ দেওয়া হবে। তোমার দায়িত্ব হচ্ছে কোম্পানির কখন সার্কুলার দিচ্ছে তখন সেটা খুঁজে বের করে তার কি ইন্টারভিউটা দিয়ে আসা, ঠিক আছে? সো এই জন্য কানেকশনটা বাড়াইতে হবে। সো তুমি যদি বলো যে ভাই আমার তো এরকম কানেকশন নাই, তারপরে আমি লিঙ্কডইনে কারোর সাথে এরভাবে কানেক্টেড হই না, কারোর সাথে খুব একটা কথা বলা হয় না, সো তোমার যদি কোনো কানেকশন না থাকে, তোমার যদি রেগুলারলি তাদের ওয়েবসাইটে ঢুকে সার্চ করে তাদের ইয়াতে জবে অ্যাপ্লাই করার মতো যে মেন্টালিটি ওইটা না থাকে, লিঙ্কডইনে সবসময় তুমি যদি চোখ রাখতে না পারো, তাহলে তুমি হায়ার করবে কেন? মানে অ্যাক্টিভ পার্সনকে তারা হায়ার করতে চায়। সো ওভাবে অ্যাক্টিভ হইতে হবে, আদারওয়াইজ তুমি জব সার্কুলারগুলো কখনো পাবে না। সেকেন্ড কোয়েশ্চেন, এই কোম্পানিগুলোতে রেফারেন্স কতটা ইম্প্যাক্ট ফেলে? বললাম যে অনেক ইম্পর্টেন্ট। কারো যদি লিঙ্ক আপ না থাকে কোম্পানিতে, বড় ভাই না থাকে, তার সম্ভাবনা কতটুকু? কেন কোম্পানিতে বড় ভাই থাকতে হচ্ছে? লিঙ্কডইনে সবার প্রোফাইল আছে, তুমি লিঙ্কডইনে কানেক্টেড হও। এমনও না যে তুমি ধরো ইয়াতে পড়ো, বুয়েটে পড়ো, এবং তোমার যে সিনিয়র ভাই ইনোসিসে আছে, এটা গ্যারান্টিড নাই যে তোমাকে রেফার করবে। তোমার ওই স্কিলটা তোমাকে শো করতে হবে তাকে, তারপর গিয়ে সে রেফার করবে। আদারওয়াইজ সে কেন রেফার করবে? তার তো ইজ্জতে লাগবে এটা যদি তার একটা জুনিয়র গিয়ে ইন্টারভিউতে খারাপ করে আসে। তুমি ধরো চুয়েটে পড়ো, তোমার সিনিয়র ভাই তোমাকে কখনো রেফার করবে না যতক্ষণ না তুমি তাকে স্কিল শো করতে পারতেছো। বাট তুমি যদি অন্য ইউনিভার্সিটির স্টুডেন্টও হও, বাট তোমার যদি স্কিল থাকে, চুয়েটের একটা সিনিয়র ভাই তোমাকে রেফার করে দিবে, বুয়েটের একটা সিনিয়র ভাই তোমাকে রেফার করে দিবে, ডাজন্ট ম্যাটার করতেছে স্কিল। সো ওই স্কিলটা অ্যাচিভ করো, প্রোফাইলগুলো ক্রিয়েট করো, তাদেরকে লিঙ্কডইনে নক করো, তাদের সাথে কমিউনিকেশন করো, তাদের থেকে গাইডলাইন নাও। সবচেয়ে বেটার ওয়ে কানেকশন বানানোর হচ্ছে গাইডলাইন নেওয়ার মাধ্যমে। তোমার ধরো আজকে কি ইনোসিসে দিছে, সার্কুলার দিছে, তুমি আজকে কেমনে কানেকশন বানাবা? আজকে ইনোসিসে সার্কুলার দিছে, আজকে ইনোসিসের একটা এই সফটওয়্যার ইঞ্জিনিয়ারকে তুমি নক দিয়ে বলছো ভাই আমাকে রেফার করেন, কেন করবে সে? তোমার এই কানেকশনটা 6 মাস আগে থেকে তোমার থেকে প্রিপেয়ার্ড রাখতে হবে। 6 মাস আগে থেকে তুমি যখন প্রিপারেশন নিচ্ছ, কীভাবে তুমি সিভি বানানো শুরু করছো, তুমি প্রিপারেশন নেওয়া শুরু করছো, তখন গিয়ে ওই
কোম্পানির ভাইদেরকে মেসেজ করো যে ভাই আমাকে একটু গাইডলাইন দেন, আমি এটার জন্য কীভাবে প্রিপারেশন নিব, আমার সিভিটা একটু রিভিউ করে দেন। তো তাদের সাথে তোমার একটা সম্পর্ক হইতে থাকবে। তো 6 মাস টানা সে দেখতেছে তোমার ইমপ্রুভমেন্ট হচ্ছে, অ্যান্ড ফাইনালি যখন তাদের সার্কুলার দিচ্ছে তখন তুমি তাকে আস্ক করতে পারো ভাই আমাকে রেফার করে দেন। সিস্টেমটা এরকম, তুমি আজকে বসে আজকে তো রেফার পাবা না, ওকে। আর যদি রেফারেন্স ম্যাটার করে তাহলে এই ব্যারিয়ারটা কীভাবে ভাঙবো বলে দিছি যে কীভাবে ভাঙবা, ওকে। মাহবুবা সারা, ভাইয়া আমি একটু লেটে জয়েন করছি, মিটিং রেকর্ড কি পাবো? হ্যাঁ ইনশাল্লাহ পাবা, কালকের মধ্যে পেয়ে যাবা। 2034 বিডিবিকটাকে দেখা যায় ম্যাক্সিমাম যারা হায়ার হয় তাদের সিপি প্রোফাইল হাই, এক্সপার্ট, ক্যান্ডিডেট মাস্টার, আইসিবিসি, ঢাকা রিজনাল পার্টিসিপেট করে। ম্যাক্সিমাম বলা যায় না এটা, কারণ ওইটা হচ্ছে যে গিয়ে যেগুলো অনেক বেশি ফেমাস কোম্পানি লাইক ইনভার্স এআই, এগুলো অনেক বেশি হাই সিপি দেখে হায়ার করে। কাইট গেমস স্টুডিও অনেক হাই সিপি দেখে হায়ার করে, বাট সব কোম্পানি না। যে ফর এক্সাম্পল রিসেন্টলি আমাদের একটা স্টুডেন্ট স্বাধীন ল্যাবসে গেছে, সে পিউপিল। রিসেন্টলি আমাদের দুইটা স্টুডেন্ট পাঠ হয়ে গেছে, যার মধ্যে দুজনই পিউপিল, এত বেশি হাই রেটিং নেই তাদের, ওকে। সো আবার এমনও না যে একেবারে রেটিং ম্যাটার করতেছে না। সো ওই ক্ষেত্রে তোমাদের ওই যে কোড শেফ লিড করে রেটিং, আমি সবসময় বলি সিএফ রেটিং না থাকলে কোড শেফ লিড কোড রেটিং বাড়ানো উচিত, এই জিনিসটার দিকে যাওয়া উচিত। আর বিগ টেক বলতে পাঠাও, স্যামসাং, এগুলোই না, আরও অনেকগুলো আছে। সো ওই কোম্পানিগুলোতে তো সবগুলো একদম সিপি দেখে হায়ার করতেছে না, ওগুলোতে অ্যাপ্লাই করতে হবে। সেক্ষেত্রে সিপি প্রোফাইল খুব ভালো না হলে বা আইসিবিসিতে পার্টিসিপেট না থাকলে বিগ টেকে হায়ার কীভাবে করে? ওই যে বললাম লিড কোড শেফ, তারপরে তোমার ধরো অন্য কিছু না থাকলে অন্য স্কিল, ভালো একটা প্রজেক্ট বানাইলা, যে প্রজেক্টটাতে তুমি একটা ভালো প্রবলেম সলভ করছো, অনেক কিছু অপটিমাইজ করছো, এই টাইপের জিনিসগুলো তোমাকে স্ট্যান্ড ব্যাক করতে সাহায্য করবে। ওয়ার্ল্ডের মাল্টিন্যাশনাল টেক ইন্ডাস্ট্রিগুলোতে যে প্রবলেম আসে ওই প্রবলেমগুলোর সিমিলার রেটিং সিএফএ এবং লিড কোডে কেমন হয়? এটা ভ্যারি করে, এক একটা কোম্পানির এক একটা ভ্যারি করে। তবে ম্যাটার প্রবলেমগুলো বেশি টাফ হয়, গুগলের প্রবলেম আরেকটু তুলনামূলক ইজি হয়, বাট এগুলোর রেটিং মোটামুটি 1200 থেকে 1400-র মধ্যে থাকে, এর বেশি যায় না। কত রেটেডগুলো নর্মালি সলভ করতে পারলে বোঝা যাবে যে আমি ব্যারিয়ার বাইরের টেক কোম্পানির জন্য প্রিপেয়ার্ড। এই তো 1400 রেটিং, মেনলি রেটিং দিয়ে ধরতে পারবে না তুমি। লিড কোড ইজি এবং মিডিয়াম লেভেলের সব প্রবলেম সলভ করতে পারলে তখন বুঝবা যে তুই পারফেক্ট। আমরা যে 300টা দিচ্ছি ওগুলো করতে পারলে, বা আমার যে স্টুডেন্টদেরকে 400টা দিচ্ছি, আমি ম্যাক্সিমাম প্রবলেম আজকে পাবলিক করে দিচ্ছি আমি, বলা যায়। সো এই প্রবলেমগুলো মোটামুটি তুমি যদি সব আইডিয়া দিয়ে সলভ করতে পারো, মোটামুটি তুমি প্রিপেয়ার্ড, ওকে। তখন যারা শুধু ইন্টারভিউ কল পেলে ওই ইন্টারভিউর উপর বেস করে লিড কোড প্রিমিয়াম কিনে শুধু ওই কোম্পানির ইন্টারভিউ প্রবলেমগুলো ফাস্ট সলভ করা। এখন ধরো তুমি গুগলের ইন্টারভিউ প্রবলেম সলভ করতে গেছো, ওখানে দেখতেছো 2000 প্রবলেম, কিন্তু ঘুরে ফিরে দেখবা যে 300-400টা প্রবলেমই রিপিট হচ্ছে, ওকে। সো এভাবে প্রিপারেশন নিতে হয় আর কি। সাইট প্যানেল তো কলাপস করে দেন সাইট, এটা কি করবো বুঝি নাই, কি ইস্যু হচ্ছে? আশরাফুল শিফাত, আনমিউট করে বলতে পারবা তোমরা এখন? আমার স্ক্রিনটা দেখতে কোনো ইস্যু হচ্ছে কিনা আমাকে একটু আনমিউট করে বলো, কোনো রকম ইস্যু ফেস করতেছে কিনা। অ্যাকচুয়ালি ভাইয়া তখন আপনাদের প্লট আপনি ফুল স্ক্রিন কিভাবে করবেন জিজ্ঞেস করছিলেন, তো সাইড প্যানেলটা কলাপস করলে হয়ে যেত। আমি কি ফুল স্ক্রিন করব বলছিলাম? ও প্লট ক্লড ফুল স্ক্রিন করব বলছিলাম, সাইড প্যানেল কলাপস কেমন করে এটা? অ্যাকচুয়ালি আমি এখন স্ক্রিন দেখতে পাচ্ছি না, সো আচ্ছা আমি লাস্টের পরে জিজ্ঞেস করবো না, কন্টিনিউ করি, বুঝতে পারছি। ওকে, ইফতেখার আহমেদ রিজবি, ভাইয়া সাইটটা কিভাবে পাওয়া যাবে? ইফতেখার আহমেদ রিজবি বুঝি নাই, সাইট কি সাইট বুঝছো? স্লাইড বলছে। স্লাইড, ওকে। স্লাইড কালকে পোস্ট হবে, কালকে আমি যখন ভিডিও আপলোড করব ইউটিউবের ডেসক্রিপশন বক্সে এবং ফেসবুক পোস্টের, না ফেসবুক পোস্ট আমরা দিই না নর্মালি, ওই ইউটিউবের ডেসক্রিপশন বক্সে তুমি স্লাইডের লিঙ্কটা পেয়ে যাবে ইনশাল্লাহ। লজিক বিল্ডিংয়ে প্রচুর সমস্যা হয়, কোনোভাবেই ইমপ্রুভ করতে পারতেছি না, এই রিলেটেড গাইডলাইন্স দিলে খুবই ভালো হতো। লজিক বিল্ডিংয়ের ওয়ে একটাই, প্র্যাকটিস, এটার কোনো গাইডলাইন নেই। এটা যদি গাইডলাইন দিয়ে করা যাইতো তাহলে তো অনেক কিছুই করা যেত। এটা হচ্ছে ধুমায় প্র্যাকটিস করতে হবে। ফার্স্টে ইজিগুলো করবা, তারপরে মিডিয়ামগুলো করবা, এক সিরিয়ালে টপিকগুলো শিখবা। আমি ব্লগটাতে টপিকগুলো সিরিয়াল নেই, আমি সিরিয়াল করে দেবো, ওই সিরিয়ালে শিখে শিখে ওই প্রবলেমগুলো প্র্যাকটিস করলে ইমপ্রুভমেন্ট হবে। কিন্তু তুমি যদি প্র্যাকটিস না করে বারবার বলতে থাকো আমার লজিক বিল্ডিং হচ্ছে না, তোমার দ্বারা হবে না,
সোজা কথা। সো প্র্যাকটিস করতে হবে, আর প্র্যাকটিস ধুমাই করতে হবে, আন্তাজে যেরকম হোক, যেদিকে যেখানে প্রবলেম পাইছে ওখানে প্র্যাকটিস করতে হবে। ওভাবে যদি করো ইনশাল্লাহ লজিক বিল্ডিং হবে। এটার আসলে কোনো স্পেসিফিক গাইডলাইন নেই, এটা হচ্ছে প্র্যাকটিস করে করে ইমপ্রুভমেন্ট করতে হবে। আমি সর্বোচ্চ তোমাকে ওই যে টপিক লিস্ট দিতে পারবো, টপিকগুলো সিরিয়াল করে দিতে পারবো, প্রবলেমগুলো সিরিয়াল করে দিতে পারবো। যেমন কি এই ব্লগটাতে আমি ইজি মিডিয়াম আলাদা আলাদা করে দিছি, টপিকগুলোকে আমি সামনে সিরিয়াল করে দিব, ওগুলো প্র্যাকটিস করতে পারতেছো, কিন্তু প্র্যাকটিসটা তোমার থেকে করতে হবে। কোড ফোর্সেস রাইটিং নাই, প্রভাব পড়বে কি? অবভিয়াসলি প্রভাব পড়বে, কারণ তোমার প্রবলেম সলভিং স্কিলটা কীভাবে বুঝবে ইন্টারভিউয়ার। সো ওই ক্ষেত্রে কোড শেফ এবং লিড কোডের রেটিং বাড়ায়, সেটা শো করতে হবে, কারণ কোড ফোর্সেসের রেটিং তোলা টাফ। আবার রেটিং তুলতে গেলে অ্যালগোরিদমিক প্রবলেম পাওয়া যায় না, 1200 রেটিং পর্যন্ত অ্যালগোরিদমিক প্রবলেম নাই, খুবই টাফ প্রবলেম হয়। সো ওই ক্ষেত্রে লিড কোড শেফে প্রবলেমগুলো কি অ্যালগোরিদমিক, সো ওগুলো প্র্যাকটিস করে রেটিংটা বাড়ানোর ট্রাই করো, ওদের রেটিং বাড়াও। তারপরে হচ্ছে 1000 থেকে 1500টা প্রবলেম যদি তুমি সলভ দেখাইতে পারো, প্লাস কোড শেফে যদি 1400 রেটিং দেখাতে পারো, অথবা লিড করে যদি 1400 রেটিং দেখাতে পারো, মোর দেন ইনাফ ইনশাল্লাহ সিভি শর্ট লিস্টেড হওয়ার জন্য। ভাইয়া ব্লক লিঙ্ক যেটা ফার্স্টে দিছেন ওইটা শো করছে না, একটু লিঙ্কটা আবার দেওয়া যাবে? ম্যাবি আমার ব্লগ একটু ইস্যু করতেছে, সো আমি কালকের মধ্যে আমি ফিক্স করে এটা আপলোড দিব তোমাদেরকে। হাউ মাচ ডু দে আস্ক অ্যাবাউট মাই স্ট্যাক, মার্ন স্ট্যাক অর হোয়াট এভার আই এম ইউজিং ফর এন্ট্রি লেভেল জবস? অতটুকুই জিজ্ঞেস করবে যতটুকু তুমি সিভিতে দিছো, ঠিক আছে? তোমার সিভি নিয়ে কথা বলবেই। আমাদের লাস্ট যে ওয়েবিনারটা হয়েছিল ওখানে আমি দেখাইছিলাম কি কি ইন্টারভিউ হয়, তো এর মধ্যে একটা ইন্টারভিউ হচ্ছে লিড ইন্টারভিউ। ওই ইন্টারভিউতে তোমার সিভি নিয়ে তোমাকে আস্ক করবে। সো প্রজেক্টে যদি তুমি এখানে অনেক হাই কোয়ালিটি কথাবার্তা লিখো, তোমার সিভিতে যদি তুমি অনেক বড় বড় ওয়ার্ড লিখো, তাহলে সেগুলো নিয়েও জিজ্ঞেস করবে। আর যদি সেগুলোর নলেজ না থাকে তখন ধরা খাবা। সো ওভাবে সিভিটা ওভাবে বানাইতে হবে যে তুমি যদি সিভি নিয়ে কথা বলতে না পারো তাহলে প্রবলেম আছে। সো ওইভাবেই ক্রিয়েট করবা সিভিটা। প্রিভিয়াস ওয়েবিনার রেকর্ডটা পাওয়া যাবে, এটা দিয়ে দিছে অলরেডি, ইউটিউবে আসছে আমাদের। ভাইয়া মোটামুটি প্রবলেম সলভিং করছি এবং পারি, কিন্তু ইন্টারভিউয়ের জন্য কোনো রেসপন্স পাই না। মোটামুটি প্রবলেম সলভিং করে লাভ নাই, তোমার সিভিটা ওইরকম হইতে হবে। তোমার সিভিতে যদি আমি প্রবলেম সলভিং স্কিল না দেখি, আমি কেন তোমাকে কল করব? তোমার সিভিতে যদি একটা ভালো প্রজেক্ট না থাকে বা নর্মাল প্রজেক্টও না থাকে, আমি কেন তোমাকে কল করব? মেইনলি প্রবলেম সলভিং স্কিলটা বেশি দেখে, ঠিক আছে? সো এটা ডিপেন্ড করতেছে তোমার সিভিটা কীরকম। আবার অনেক সময় প্রবলেম সলভিং স্কিল থাকা সত্ত্বেও সিভির স্ট্রাকচারের কারণে হয় কি রিজেক্টেড হয়, যে সিভি দেখে বিয়ের কার্ডের মতো মনে হয়। সো ওটা অনেক কিছু ম্যাটার করতেছে যে তোমার সিভিটা আসলে কীরকম। সো তুমি আমাকে লিঙ্কডইনে, তোমরা যারা কনফিউজড আসো যে ইন্টারভিউ কল পাচ্ছ না, তোমরা আমাকে কি সিভিটা লিঙ্কডইনে দিবা, আমি তোমাদের সিভিটা রিভিউ করে দিব। ওকে, রিভিউ করে দিলে তখন বুঝতে পারবা। তারপর রাকিব হাসান বলতেছে ভাইয়া লেট জয়েন করছি, রেকর্ডিং কি দেওয়া হবে? ইনশাল্লাহ দেওয়া হবে, কালকে পেয়ে যাবা। মাহবুবা সারা ভাইয়া ফার্স্ট সেমিস্টার বাকি শেষ হতে, একটা সেমিস্টার বাকি শেষ হতে, সেক্ষেত্রে জুনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং জব পোস্টে কি অ্যাপ্লাই করা যাবে? হ্যাঁ, অবভিয়াসলি একটা সেমিস্টার বাকি থাকা অবস্থায় অ্যাপ্লাই করা শুরু করে দিতে হবে। গুড কোয়েশ্চেন। এবং এটা একটা স্মার্ট ওয়ে যে তুমি যখন একটা সেমিস্টার বাকি আছে তখনই তোমার থেকে অ্যাপ্লাই করে করে ইন্টারভিউতে বসতে হবে। তুমি এক্সাম শেষ করে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে অ্যাপ্লাই করতে গেলে ধরা খাবা, ততদিনে সব সিট ফিল আপ হয়ে যাবে। সো ওরা অনেক আগে, ধরো তোমাকে এখন হায়ার করছে, 2-3 মাস পরে তোমাকে জয়েনিং নিচ্ছে। সো এরকম অপশন দেয়, দ্যাটস ওয়াই এক সেমিস্টার বাকি থাকা অবস্থায় অ্যাপ্লাই করা শুরু করে দিবা। কম্পিউটার সায়েন্সে গ্র্যাজুয়েশন বলতে বোঝায় যে তোমার এক্সাম শেষ হয়েছে, ওকে? থিসিস বাকি থাকলেও প্যারা নেই, সো ওই জন্য এক সেমিস্টার আগে থেকে অ্যাপ্লাই করবা। গুড। তারপর মার্ন দিয়ে ডেভেলপমেন্ট শিখছি, এটা কি ইন্টারভিউতে হেল্প করবে, নাকি ডেভেলপমেন্ট বাদ দিয়ে লিড কোড শেফে প্রবলেম সলভিং এখন ফোকাস দিব? উল্লেখ্য আমি থার্ড ইয়ারে আছি। প্রথম কথা, সবচাইতে বড় ভুল করছো থার্ড ইয়ারে থেকে মার্ন প্র্যাকটিস করাটা। থার্ড ইয়ারে থাকা হচ্ছে তোমার উচিত কম্পিটিটিভ প্রোগ্রামিং করা বা প্রবলেম সলভিংয়ে ফোকাস দেওয়া, ওকে? ইন্টারভিউতে মার্ন টার্ন এগুলো কিছু জিজ্ঞেস করে না, জিজ্ঞেস করবে কি তোমার সিভিতে যেটা আছে সেটা, ওকে? ইনডেপথ তো জিজ্ঞেস করবে না। তোমার সিভি নিয়ে কথা বলার সময় ওই প্রজেক্টটা নিয়ে কথা বলবে। এখানে ভ্যারি করে। আবার বাংলাদেশি বিগ টেক কোম্পানিগুলো শুধু প্রবলেম সলভিং, সিএস ফান্ডামেন্টাল এগুলোতেই ফোকাস দেয় এবং সিভি নিয়ে কথা বলে। যদি ছোট কোম্পানি হয় যেগুলা ওই প্রজেক্ট বেস কাজ করতেছে, তখন গিয়ে হয়তো তোমাকে জিজ্ঞেস করতে পারে, ওই ক্ষেত্রে বেনিফিট পাইতে পারো। কিন্তু ওই ক্ষেত্রে তোমার নাম্বার অফ কোম্পানিজটা শ্রিঙ্ক হয়ে যাচ্ছে, শুধু মার্নের ওপর ফোকাস করতে হচ্ছে, এরকম আর কি। সো বড় কোম্পানি টার্গেট করো, যদি না হয় আল্লাহ না করুক, তখন গিয়ে যে কোম্পানিগুলো মার্নের স্টেক নিয়ে কাজ করে ডিরেক্ট ওইটাতে অ্যাপ্লাই করে তোমার স্কিলগুলো শো করে ওখানে ঢুকে যেতে হবে। মোট কথা বেকার থাকা যাবে না। মোট কথা তুমি
বেশি বড় গ্যাপ দিতে পারবে না তোমার সিভিতে, 1 বছরের বেশি গ্যাপ দিতে পারবে না। সো মোটামুটি 6 মাসের মধ্যে তোমার ইন্ডাস্ট্রিতে ঢুকে যেতে হবে, ভালো কোম্পানিতে না হলে ছোটো কোম্পানিতে ঢুকে যেতে হবে। তখন তোমার মানটা খুবই কাজে আসবে, কারণ তখন তোমাকে মান বেসড কোয়েশ্চেন করবে। বাট বাংলাদেশি বিগ টেকে প্রবলেম সলভিং বেসড কোয়েশ্চেন করবে। সো তোমাকে আগে ফোকাস দিতে হবে প্রবলেম সলভিংয়ে। সো উচিত হচ্ছে ধরো সেকেন্ড ইয়ারে বুঝতে পারছো তোমার প্রবলেম সলভিং দরকার, সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ভালো করে কম্পিটিটিভ প্রোগ্রামিং আর প্রবলেম সলভিং ভালোভাবে প্র্যাকটিস করলা, প্র্যাকটিস করার পরে ফোর্থ ইয়ারে গিয়ে সিভিটা ঠিক করার সময় তখন গিয়ে মার্নেস্ট একটা শিখলা, ওইটা হইলে বেটার আর কি। সো এখন উচিত তোমার প্রবলেম সলভিংয়ে ফোকাস দেওয়া, লাস্ট ইয়ারে গিয়ে কোনো একটা প্রজেক্ট মান বলো, ASP.NET বলো, জাভা সুইং বলো, যে কোনো একটা শিখে নিলা তোমার ইচ্ছা মতো। ভাই আমার 1 ইয়ারের মতো সফটওয়্যার এর এক্সপিরিয়েন্স আছে, এখন ভালো কোম্পানিতে জয়েনের জন্য কী রকম প্রিপারেশন নিব? ইফতেখার আহমেদ রিসভি। 1 ইয়ারের মতো সফটওয়্যার এক্সপিরিয়েন্স বলতে বুঝি নেই, তুমি কি কোনো কোম্পানিতে এখন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে আসো? ইফতেখার আহমেদ রিসভি আনমিউট করে বলো। ওকে, ও মনে হয় না, আমি কোয়েশ্চেনটি স্কিপ করতেছি। হায়াতুল ইসলাম, আমি ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করতেছি। ওকে, বর্তমানে ইন্ডিয়ান একটা কোম্পানিতে 1 বছরের বেশি সময় ধরে ফ্রন্ট এন্ড ডেভেলপার হিসেবে কাজ করতেছি, পাশাপাশি সিপিও করে যাচ্ছি। কোড শেফে আমার রেটিং 1300+, মাশাল্লাহ। কোড ফোর্সেসে 934, দ্যাটস ওকে। আমি বাংলাদেশের বিগটেক কোম্পানিতে জয়েন করতে চাই, এখন আমার কি করা উচিত? ফার্স্ট অফ অল, আমি যে টপিকগুলো লিস্ট দিচ্ছি, তোমার যে প্রবলেমগুলো দিচ্ছি, ওগুলো প্র্যাকটিস করে ফেলো। কোড শেফের রেটিংটা আরেকটু বাড়াও, এই যেহেতু কোড ফোর্সেসটা হাইলাইট করতে পারতেছো না, তাই লিড কোডটা বাড়াও। ওকে, তারপরে হচ্ছে এবার ধুমায় অ্যাপ্লাই করো, এবং তোমার এক্সপিরিয়েন্সটাও শো করো যে তোমার 1 বছরের এক্সপিরিয়েন্স আছে। সো তাহলে তোমার একটা ভালো হওয়ার চান্স আছে। সো ওই ক্ষেত্রে ওই যে বললাম যে কোড ফোর্সেস রেটিং, কোড শেফ রেটিং বাড়াও, লিড কোড রেটিং বাড়াও। আমি যে লিস্টগুলো দিচ্ছি ওই প্রবলেমগুলো, ওই টপিকগুলো কাভার করো, প্রবলেমগুলো সলভ করো, সিএস ফান্ডামেন্টালগুলো কাভার করো, তারপরে হচ্ছে যে গিয়ে অ্যাপ্লাই করতে থাকো। রাকিব হাসান, অ্যাজ এ ফ্রেশার কোনো প্রেফার্ড স্টেক কি থাকতেই হবে? অ্যাজ এ ফ্রেশার অবভিয়াসলি একটা না একটা প্রজেক্ট তো করতেই হবে তোমার। মানে তুমি যদি তোমার লাইফে টোটালি প্রজেক্টই না করো একটাও, এটা তো হইলো না, তুমি আর কি ইঞ্জিনিয়ার হইলা? কারণ তোমাকে একটা কোম্পানিতে প্রজেক্টেই কাজ করতে হবে। এটা ম্যাটার করতেছে না যে ওই কোম্পানির প্রজেক্টই করতে হবে। ধরো একটা কোম্পানি ASP.NET-এ কাজ করে, কিন্তু তুমি করছো মার্নেস্টেক, ডাজন্ট ম্যাটার। সে দেখছে যে তুমি মার্নেস্টেক শিখছো, মানে প্রজেক্ট করছো, দ্যাটস গুড, সে হায়ার করে ফেলবে। কিন্তু একটা কোম্পানি ASP.NET-এ কাজ করে কিন্তু তোমার কাছে কোনো প্রজেক্ট নাই, জিরো প্রজেক্ট, তাহলে তোমাকে কেন হায়ার করবে? সে ওই একটা ইন্টারভিউয়ার নিজেকে নিজে জিজ্ঞেস করবে, এই ছেলে ইউনিভার্সিটিতে পড়ালেখা করছে, গ্র্যাজুয়েশন কমপ্লিট করছে, সে কি থিসিসটা করে নাই? সে কে জাভা যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, সেখানে যে প্রজেক্ট দিতে হয় সে প্রজেক্টটাও কি করে নাই? ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে যে প্রজেক্ট দিতে হয় সে প্রজেক্টটাও কি করে নাই? ওয়েব ডেভেলপমেন্টের যে প্রজেক্ট দিতে হয় সেটাও করে নাই? অ্যান্ড্রয়েডের থাকে, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং প্রজেক্ট থাকে, সেগুলোও করে নাই। তাহলে আমি কেন তাকে হায়ার করব? তোমার কাছে জিরো প্রজেক্ট আছে মানে তুমি তোমার ইউনিভার্সিটি লাইফেও ফোকাস করো নাই। সো এই ক্ষেত্রে এটা কখন অ্যাকসেপ্টেবল না। তুমি যদি এক্ষেত্রে ক্যান্ডিডেট মাস্টারও হও তখন অ্যাকসেপ্টেবল না, কারণ প্রজেক্ট করতেই হবে, একটা দুইটা করতে হবে। প্রজেক্ট দিয়ে সারা জীবন কাটায় ফেলাটা যাবে না। যে প্রবলেম সলভিং, তোমাকে লজিক্যাল এক্সপিরিয়েন্স, যে লজিক্যাল স্কিল, লজিক বিল্ডিং স্কিল, প্রবলেম সলভিং, এটা হচ্ছে তোমার মেজর স্কিল। বাট এর মানে এই না যে প্রজেক্ট বাদই দিতে পারবা, কারণ তুমি যদি প্রজেক্ট বাদ দাও তুমি গ্র্যাজুয়েশন করতেছো কেমনে, এটা আসে কোয়েশ্চেন। ঠিক আছে, প্রজেক্ট করতে হবে, কিন্তু ওই কোম্পানির স্ট্যাক হইতে হবে তা কিন্তু ম্যান্ডেটরি না। কোনো কোম্পানি ASP.NET-এ কাজ করলেও সে তার ফ্রেশার হিসেবে স্ট্যাকে যে শিখে আসছে তাকে হায়ার করে ফেলবে, কারণ সে নিজে ট্রেনিং করায়। প্রত্যেকটা কোম্পানি 3 থেকে 6 মাস ট্রেনিং করায় তার নিজের স্ট্যাকে, তার নিজের কোম্পানিতে, তার নিজের প্রজেক্টের উপরে। সো ওইটা ম্যাটার করতেছে না। কিন্তু তুমি যদি প্রজেক্টই না করো, এটা তো খুবই খারাপ দিক, এটা মাথায় রাখবা। রিদওয়ান ইসলাম, আচ্ছা ভাইয়া, যদি কারো রেটিং কম থাকে, যে ফাইনাল ইয়ারে উঠে গেছে বাট রেটিংটা সেরকম ভালো না, আবার ডিফারেন্ট অনলাইন সাইটে যেমন বি ক্রাউড, কোড ফোর্সেস, লিড কোড এক্সেট্রা সাইট সব মিলায় 500+ সলভ করছে, আবার ভালো মোটামুটি ভালো প্রজেক্টও করছে, সেক্ষেত্রে রেজুমের ইম্পর্টেন্স কেমন থাকে? ব্যাপার না, আপনার এক্সপিরিয়েন্স থেকে বললে ভালো হয়। প্রথম, আমার শুধু ফাইনাল ডিফেন্স বাকি। শোনো, এখানে যে জিনিসগুলো বলছো তুমি, আচ্ছা এখানে আরেকটা কথা বলছো, ICPC 2025 অনলাইন প্রিলিমিনারিতে টপ 37% র্যাঙ্ক করছিলাম। ওকে, প্রথম কথা,
তোমার যদি কোনো রকম রেটিং না থাকে আর সলভ যদি কম থাকে তাহলে তোমার প্রবলেম সলভিং স্কিলটা শো হচ্ছে না। তাহলে ওই ক্ষেত্রে যারা ভালোভাবে প্রবলেম সলভিং করছে তারা হাইলাইটেড হয়ে যাবে, তারাই শর্টলিস্টেড হবে, তোমারটা বাদ পড়ে যাবে। সো এটার সলিউশনটা কি? এটার সলিউশন আমি বারবার বলতেছি, তুমি কোনো না কোনো রেটিং তোমাকে শো করতে হবে, কোনো না কোনো কিছু শো করতে হবে। কিছুই যদি না থাকে কেন তোমাকে ইন্টারভিউতে কল করবে? আমার কোয়েশ্চেন এটা। সো তোমার হাতে 4 বছর সময় ছিল, একটা ইন্টারভিউয়ার এভাবেই চিন্তা করবে, তোমার হাতে 4 বছর সময় ছিল, 4 বছরে কোনো একটা সিঙ্গেল কিছু যদি দেখাইতে না পারো তাহলে তোমাকে কেন কল করবে? দ্যাটস আমি বারবার বলতেছি কোড শেফ লিড কোড রেটিং তোলাটা 6 মাসের মধ্যে করা যায়। আমি তোমাকে যে মিডিয়ামের প্রবলেমগুলো দেখাইছি এগুলো যদি তুমি 6 মাসে সলভ করতে পারো তোমার রেটিং বেড়ে যাবে লিড করে। কোড শেফ হলে বাড়াই ফেলতে পারবা, কারণ এই সেম টাইপের, কারণ কোড শেফ লিড করে অ্যালগোরিদমিক প্রবলেমই জিজ্ঞেস করে। সো আমি যদি 6 মাস প্র্যাকটিস করে এই কোড শেফ লিড করে রেটিংগুলো বাড়াই, হ্যাঁ, এবং 1000টা প্রবলেম সলভিং দেখাই, কারণ তুমি যদি এই রেটিং ছাড়া, কোনো রকম রেটিং ছাড়া 1 লাখ প্রবলেম সলভিংও দেখাও কখনো অ্যাকসেপ্টেবল না। কারণ প্রুফ কি? প্রবলেম তো তুমি অনলাইনে গুগল করলেই সবগুলো সলিউশন পেয়ে যাচ্ছ, জিপিটি থেকে পাচ্ছ। সো কন্টেস্টে তোমার রেটিংটা তুলে দেখাইতে হবে। ঢাকা রিজিওনাল যদি পার্টিসিপেট করতে পারো ভালো, প্রিলিমিনারি করছো সেটা দেখাইলা, সেটা তোমার একটা প্রবলেম সলভিং প্রুফ করতেছে। প্রিলিমিনারিও মোর দ্যান ইনাফ, ঢাকা রিজিওনাল না দেখাইতে পারলো। তারপর তোমার কোড শেফ কোড ফোর্সেস রেটিং দেখাইলা, এগুলো তোলাটা ইজি, এই দুইটা দেখাইলা, তারপরে গিয়ে অ্যাপ্লাই করো, তখন গিয়ে ইনশাল্লাহ ইজিলি কল পাবা। কিন্তু যদি তোমার কাছে তুমি জাস্ট একটা, তুমি নিজে চিন্তা করো না, তুমি যদি কোম্পানির মালিক হও, তুমি একটা কোম্পানি সফটওয়্যার ইন্ডাস্ট্রির মালিক, তুমি একটা সিভি পাইলা যেখানে কোনো প্রকার রেটিং নাই, মোটামুটি কয়েকটা প্রজেক্ট আছে, অল্প কিছু প্রবলেম সলভিং আছে, তুমি কেন তাকে কল করবা? সো এই জন্য অবভিয়াসলি হাইলাইট করতেই হবে প্রজেক্ট। অবভিয়াসলি তুমি বলতেছো নর্মাল প্রজেক্ট থাকলে কোনো সমস্যা নেই, মোটামুটি ভালো প্রজেক্টের কথা বলছো, এটা তো আমি বলবো যে কোনো সমস্যা নেই, 2টা প্রজেক্ট দিছো ইনাফ। কিন্তু প্রবলেম সলভিং পার্টটাতে ইমপ্রুভ করতে হবে, একটা ভালো রেটিং শো করতে হবে, এবং ভালো মানের কিছু প্রবলেম সলভ করছো, মানে অনেকগুলো প্রবলেম সলভ করছো এটা শো করতে হবে। আর আইসিপিসি প্রিলিতে পার্টিসিপেট করছো, এটা একটা ভালো ইম্প্যাক্ট ফেলবে, ওকে, এটা শো করবা, শেষ। তারপর মুনতাসির আহমেদ, প্রজেক্ট করার ক্ষেত্রে কি ইউনিক কিছু বা বড় 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 কোনো প্রজেক্ট করতে হবে নাকি ছোটো প্রজেক্ট? তুমি ইউনিভার্সিটিতে পাস করার জন্য যে প্রজেক্টগুলো দিছো সেগুলো দেখাইলেও হবে, আহামরি কোনো বড় প্রজেক্ট করতে হবে না। আর ইউনিক কেমনে প্রজেক্ট করে একটা মানুষ? তুমি যদি ইউনিক আইডিয়া তোমার কাছে থাকে তুমি তো বিজনেস দাঁড় করাতে পারবা, ইউনিক আইডিয়া তো এত বেশি অ্যাভেলেবেল না। সো কপি জিনিস হইলো, আইডিয়া কপি হইলো, কোনো সমস্যা নেই, তুমি ফেসবুকের ক্লোনও বানাই দাও, কিচ্ছু হবে না। তোমার জাস্ট মেইনলি স্ট্রাকচারটা ইম্পর্টেন্ট, যে কী স্ট্রাকচারে বানাইছো, ডিজাইন প্যাটার্নগুলো অ্যাপ্লাই করছো কিনা, তারপরে সলিড প্রিন্সিপালসগুলো অ্যাপ্লাই করছো কিনা, তারপরে হচ্ছে প্রপার ইঞ্জিনিয়ারিং প্যাটার্নগুলো অ্যাপ্লাই করছো কিনা, এগুলো দেখেছে। ওকে, সো ইউনিক আইডিয়া পাওয়াটা টাফ, আসলে ইউনিক আইডিয়া লাগবে না, আর বড় প্রজেক্ট তো কখনোই না, সিম্পল স্ট্রাকচার প্রজেক্ট, এই আর কি। আর প্রজেক্টগুলো ঢুকে দেখারও টাইম নেই, তুমি সিভিতে যা লিখবা তাই। ওই যে ধরা খাবা যে কখন, যখন লিড ইন্টারভিউতে বসবা, সিভিতে যদি মিথ্যা লিখো তখন ধরা খেয়ে যাবা, কিন্তু যদি সিভিতে যা লিখছো সেগুলো ওকে এক্সপ্লেন করতে পারো, দ্যাটস গুড। ভাই আই মিন্ট আমার মাল্টিপল, আরেকটা মুনতাসির আহমেদ গেছে, রাকিব হাসান, ভাই আই মিন্ট আমার মাল্টিপল স্ট্যাকের প্রজেক্ট আছে, বাট স্পেসিফিক কি কোনো স্ট্যাক থাকলে হবে যেটা আমি অনেক ডিপলি পারি? আমি কারেন্টলি অ্যাসপিরনেট, ফ্লাটার, পিএইচপি দিয়ে প্রজেক্ট করছি, ইউনিভার্সিটির সফটওয়্যার ডেভেলপমেন্ট করছে, বাট কোনটা ডিপ ডাইভ করা হয় নাই। রাকিব হাসানের কথা অর্ধেক লাগতেছে কেন? আচ্ছা, এখানে একটা কোয়েশ্চেন ছিল, অ্যাজ এ ফ্রেশার কোনো প্রেফার্ড স্ট্যাক কি থাকতেই হবে, এটার থেকে আসছে। ভাই আমি আমার মাল্টিপল স্ট্যাকের প্রজেক্ট আছে, বাট স্পেসিফিক কোনো স্ট্যাক থেকে থাকতে হবে যেটা আমি অনেক ডিপলি পারি। না, কোনো স্ট্যাকে ডিপলি পারতে হবে না, জাস্ট মোটামুটি বেসিকটা পারলে হয়েছে। আমি বললাম তো স্ট্যাক ম্যাটার করতেছে না, ম্যাটার করতেছে যে প্যাটার্নস, সিঙ্গেলটন ডিজাইন প্যাটার্ন, সুইংও আছে, জাভা সুইংও আছে, ASP.NETও আছে, মার্নেও আছে, সব জায়গায় আছে। সলিড প্রিন্সিপালস জাভা সুইংও আছে, ASP.NETও আছে। তারপরে হচ্ছে যে গিয়ে তোমার যে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, এটা জাভা সুইংও আছে, ASP.NETও আছে। সো স্ট্যাক ম্যাটার করে না, কিন্তু ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমটা যদি তুমি না জানো এখানে কি আছে, নর্মালাইজেশন কি, অ্যাসেট প্রপার্টিস কি, তাহলে তোমাকে হায়ার করবে না। তুমি যদি সিঙ্গেল টোন জিনিসটা না বুঝো, কীভাবে অ্যাপ্লাই করতে হয় না বুঝো, তাহলে হায়ার করবে না। তুমি যদি সলিড প্রিন্সিপালস কীভাবে অ্যাপ্লাই করতে হয়, ডিপেন্ডেন্সি ইনজেকশন কি, এগুলো না জানো, তখন হায়ার করবে না।
কিন্তু অ্যাসপিডনেট পারতে হবে, জাভা সুইং পারতে হবে না, এটা এরকম না ব্যাপারটা। ব্যাপার হচ্ছে স্ট্যাকগুলো মোটামুটি সব কিছুই সেম, প্যাটার্নগুলো তোমার থেকে ভালোভাবে পারতে হবে, ডিজাইন প্যাটার্নগুলো অ্যাপ্লাই করতে পারতে হবে, সলিড প্রিন্সিপালসগুলো অ্যাপ্লাই করতে পারতে হবে, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমগুলো অ্যাপ্লাই করতে পারতে হবে, ডেটাবেস ডিজাইন করতে পারতে হবে, সিস্টেম ডিজাইনগুলো বুঝতে হবে, ক্যাশিং বুঝতে হবে, এগুলো জানতে হবে ইন ডেপথে। সেটা যে কোনো স্ট্যাকে শিখো, ওকে? কারণ আমরা তো স্ট্যাক বলতে বুঝি যে ম্যাক্সিমাম পোলাপেন করে গিয়ে কোনো একটা স্পেশালি মার্ন স্ট্যাক যারা শিখে তারা মার্ন স্ট্যাকের যে পরের পার্টগুলা, যে ওই মার্ন বলো বা ফ্রন্ট এন্ডের নেক্সট জেএসের বাদে যেগুলো থাকে মঙ্গোডিবি ভিতরের পার্টগুলো, এগুলো করে না ঠিকভাবে। মেইন তাদের ল্যান্ডিং পেজ, সুন্দর একটা ল্যান্ডিং পেজ বানাবে, তারা মনে করে আমি একটা সুন্দর প্রজেক্ট করছি। না, ল্যান্ডিং পেজ ডাজন্ট ম্যাটার। তোমার প্রজেক্ট মোটামুটি দেখতে সুন্দর হইলে হইলো, দেখার গেলে হইলো, মানে তোমার প্রজেক্ট দেখে যাতে কেউ না বলে এটা খ্যাত, এটার উপর উঠতে পারলেই হয়েছে ডিজাইনে। তুমি ডিজাইনার না, তুমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার, কিন্তু তোমার কোডে ঢুকে, তোমার প্রজেক্টের স্ট্রাকচারে ঢুকে যদি ভালো হলে স্ট্রাকচার শো না হয়, প্রিন্সিপালসগুলো শো না হয়, বেস্ট প্র্যাকটিসেসগুলো যদি শো না হয়, তুমি যদি ঠিকঠাক ট্রাই ক্যাচ ইউজ না করে, এরর হ্যান্ডেলিং ইউজ না করে থাকো, তখন ঝামেলা আছে। সো এইভাবেগুলো করতে হবে আর কি। প্রজেক্ট বিশাল হইতে হবে না, কিন্তু যতটুকু করবা স্ট্রাকচার ওয়েতে করতে হবে। ভাইয়া মিনিমাম সিএফ কত স্ট্যান্ডার্ড? মিনিমাম সিএফ রেটিং 1200 স্ট্যান্ডার্ড, আর কোডশেফ রেটিং 1400 স্ট্যান্ডার্ড। ভাইয়া সিভিটা রিভিউ করার জন্য আমি কোথায় সিভি দিব? আমার লিঙ্কডিনে নক করবা, আমাকে লিঙ্কডিনে দিলেই হইলো। সুবাহান রিধা, ভাইয়া এখন অনেকেই কন্টেস্ট টাইমে চ্যাট জিপিটি ইউজ করে খুব তাড়াতাড়ি রেটিং ইনক্রিজ করে ফেলে জাস্ট সিভিতে রেটিং দেখানোর জন্য, আর জন্য রেটিং কম হলে কি ইন্টারনেট জবের জন্য কল পাওয়া যাবে? শোনো, তোমাকে দুইটা এক্সাম্পল দিই। আমাদের রিসেন্ট 3টা স্টুডেন্ট, একটা স্বাধীন ল্যাবসে গেছে, 2জন পাঠা হয়ে গেছে আলহামদুলিল্লাহ, 3জনের রেটিং 1200। ওকে, আমাদের কিছু স্টুডেন্ট কোনো আছে যাদের রেটিং 1600, কিন্তু এখন 5000 টাকার জব করে, তার মান্থলি স্যালারি 5000 টাকা, ডেইলি ওয়ার্ক আওয়ার 13 থেকে 14 ঘন্টা, ওদের রেটিং 1600। কিন্তু আমাদের 3টা স্টুডেন্ট, রিসেন্ট 3টে স্টুডেন্ট, অর্থাৎ আমি রিসেন্ট কেন বলতেছি, ওই যে চ্যাট জিপিটি মানে এখন চিটিং এখন বাড়ছে, তো এখনের পোলাপাইনকে দেখাচ্ছে আর কি। 3টে স্টুডেন্ট 1200 রেটিং, পাঠাও স্বাধীন ল্যাবসের মতো কোম্পানিতে জব করে। হোয়াই? কারণ ওই যে তোমার চিটিং, যে চিটিং করছে সে কিন্তু ধরা ঠিকই খাবে, সে কখনো জব পাবে না, ভালো কোম্পানিতে তো কোনোদিন জব পাবে না। শর্ট লিস্টেড হইতে পারে, ম্যাক্সিমাম শর্ট লিস্টেড হোক, কিন্তু হ্যাঁ তারা ইন্টারভিউ কল পায়, ইন্টারভিউতে চলে যায়। আর যারা রুট ভালো, যাদের স্কিল আছে, তারা ঠিকই কল পাচ্ছে এবং ইন্টারভিউ ক্র্যাকও করতেছে। সো চিটিং করতেছে যারা, ডাজন্ট ম্যাটার যে ওরা চিটিং করতেছে, ওরা যে জব পেয়ে যাবে তা না। চিটিং করতেছে, কল পাবে কিন্তু রিজেক্ট হয়ে যাবে। জব ঠিকই ওই যে 1200 রেটিংয়েরগুলোই পাবে যারা ইউনিক, মানে যারা জেনুইনলি 1200। কোডফোর্সেস এক্সপার্ট হয়েও তোমার থেকে 4-5 হাজার টাকা জব করতে হবে সর্বোচ্চ, চিটিং করে যদি পাশ করো আর কি, চিটিং করে যদি বের হও আর কি, এটাই। সো আর হ্যাঁ, চিটিং জিনিসটা প্রচুর বাড়ছে। আমি যদি বলি এই লাস্ট এক মাসে সিপিএসের স্টুডেন্টের 8টা স্টুডেন্টের প্রোফাইল আমরা রিজেক্ট করছি, পোস্ট করি নাই, খালি চিটিং ডিটেক্ট করে। এর মধ্যে একটা না দুইটা এক্সপার্ট ছিল, 3-4টা স্পেশালিস্ট ছিল, বাকিগুলো পিউপিল। আমরা একটাও পোস্ট দিই না, আমরা বারবার ওদেরকে ব্যান করতেছি বা করে দিচ্ছি, আমরা লিস্ট থেকে সরা দিচ্ছি, কিন্তু জিনিসটা দিন দিন বাড়তেছে। তো বাড়ুক, প্যারা নেই। এটা হচ্ছে যে গিয়ে যারা জেনুইনলি প্র্যাকটিস করতেছে তারা ঠিকই কি দিন শেষে সফল হবে ইনশাল্লাহ। সিভিতে প্রজেক্ট যেটা অ্যাড করব, এআই ইউজ করব। এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, জিপিটি, ক্লাউড ইউজ না করাই বেটার। কারণ তুমি যদি এআই ইউজ করো তাহলে তুমি ওভাবে শিখতে পারবে না। প্রথম কথা, তুমি একটা কাজ করতে পারো, একটা টিপস দিই, সেটা হচ্ছে তোমার সিভিতে 3টা প্রজেক্ট দেওয়ার ট্রাই করবা, যার মধ্যে 2টা তুমি স্ক্র্যাচ থেকে নিজে করবা, একটা এআই দিয়ে করবা। ওকে, এআই দিয়ে মানে তোমার নিজের ইনপুট থাকতে হবে, কী কমান্ড দিছো, কী স্টাইল, কী স্ট্রাকচার করছো, সেগুলো থাকতে হবে। তাহলে তুমি কথা বলতে পারবা ইন্টারভিউয়ারের সাথে, ইন্টারভিউয়ারকে ক্লিয়ারলি বলে দিবা যে এই 2টা হচ্ছে সিভিতেও ক্লিয়ার লেখা থাকবে, তখন তারা বুঝতে পারবে যে তুমি এআইও ইউজ করতে পারো। কারণ এখন এআই ইউজ করা অবভিয়াসলি একটা স্কিল। ওকে, এআই ইউজ করে তুমি যে কাজটা আগে 1 বছর লাগতো সেটা 1 মাসে করতে পারবা।
কিন্তু এআই ইউজ করার জন্য একটা স্মার্ট ওয়েতে করতে হয়, মানে গড়পাত্তা এআই ইউজ করলে জিনিসটা হচ্ছে যে কি দিন শেষে এআই হারায় যায়। মানে মোট কথা হচ্ছে এআইটা হচ্ছে একটা টুল যেটাকে তুমি কন্ট্রোল করতেছো। সো এআই ঠিক ততটুকুই পাওয়ারফুল যতটুকু তুমি, মানে কে ইউজ করতেছে এটা ডিপেন্ড করতেছে। ফর এক্সাম্পল এআই যদি আমি ইউজ করি এখন, আমি যা প্রডিউস করতে পারবো তুমি তা প্রডিউস করতে পারবে না। এটার কারণ কি, ওই যে আমার এক্সপিরিয়েন্স, নলেজ এবং স্কিলসগুলো। ওকে, সো আমি দেখতেছি আমার সিপিএস একাডেমিতে আমাদের এমপ্লয়িরা আছে, তারপরে আমি বিভিন্ন মানুষের সাথে কাজ করতেছি। ওই ক্ষেত্রে দেখা যায় যে তাদেরকেও এআই ইউজ করতে বলি, বাট তারা এআই ইউজ করে যে আউটপুটটা প্রডিউস করে আমারটা 10 টাইমস বেটার হয়। এর রিজন এটাই যে তুমি কতটুকু এক্সপিরিয়েন্সড। সো তোমার ওই স্কিলটা শো করার জন্য তুমি একটা প্রজেক্ট এআই দিয়ে দেখাইতে পারো। সবগুলো যদি করে ফেলো তাহলে তো তোমার কোনো কিছু করাই হইলো না, তখন ঝামেলা। তিনটাতেই যদি এআই ইউজ করো তাহলে ঝামেলা। প্রম্পট ইঞ্জিনিয়ারিং শিখতে হবে না, এগুলো জাস্ট এমনি জাস্ট কমান্ড দিতে দিতে শিখে ফেলতে পারবা। আহামরি টাফ কিছু না, জাস্ট ক্লিয়ার কমান্ড লিখতে পারা, ভালো করে ইংলিশগুলো লিখতে পারবা। তারপরে হচ্ছে মেইনলি প্রম্পট ইঞ্জিনিয়ারিং ইম্পর্টেন্ট না, প্রম্পট ইঞ্জিনিয়ারিং ইম্পর্টেন্ট না। শোনো আমি বলি, আচ্ছা তোমাকে যদি আমি এখন বলি যে আমি এখন যেরকম লিস্ট তোমাদেরকে রেডি করে দিছি সেরকম একটা লিস্ট তুমি বানায় আনো চ্যাট জিপিটি দিয়ে, তোমার পক্ষে ম্যাক্সিমাম ক্ষেত্রে একটা ভালো আউটপুট আসবে না। কারণ কি, আমি কিন্তু কিছু এফোর্ট দিছি আগে, আমি আগে তাকে লিস্ট করে দিছি যে এটা হচ্ছে প্রবলেম লিস্ট, এটা হচ্ছে টপিক আমার, এই টপিকের এই প্রবলেম বেশি বেশি আসে, এগুলাকে অ্যানালাইসিস করে তুমি এই জিনিসটা আউটপুট দাও। সে একটা আউটপুট দিছে আমাকে, আমি আবার পড়ছি আউটপুটটা, পড়ে বললাম যে এখানে ঝামেলা আছে, এই সিরিয়ালে ঝামেলা আছে, ওখানে ঝামেলা আছে, সেগুলো ফিক্স করো। সে এগুলো ফিক্স করে দিছে। সো এই যে ঝামেলা রাখতেছে আর আগে থেকে কিছু রিসোর্স তাকে দেওয়া, এই জিনিসটার জন্য তোমার একটা স্কিল দরকার। এটা প্রম্পট ইঞ্জিনিয়ারিং না, এটা হচ্ছে তোমার অলরেডি এক্সপিরিয়েন্সটা কী আছে সেটার উপর ডিপেন্ড করে জিনিসটা জেনারেট করা আর কি। ওকে ভাই, ইন্টারভিউয়ের আচ্ছা তারেক জামান লাবু, ভাই ইন্টারভিউয়ের ম্যানারগুলা সম্পর্কে একটু বলবেন? কতটুক ফর্মালি কথা বলা উচিত, ইন্টারভিউয়ারকে কি ভাই বলবে সম্বোধন করা উচিত? অলওয়েজ হ্যাঁ, ইন্টারভিউয়ারকে স্যার বলার দরকার নেই, ইন্টারভিউয়ারকে সবসময় বলবা ভাই। ম্যানার হচ্ছে নর্মালি কথা বলবা, আহামরি স্মার্ট ওয়েতেও কথা বলার দরকার নাই, আহামরি একদম ফ্রাঙ্কলি বা কী অবস্থা এরকম করে বলার দরকার নেই। জাস্ট আমি যেভাবে এখন তোমাদের সাথে কথা বলতেছি ওভাবে কথা বলবা। আর একটু ট্রাই করবো ওদেরকে এঙ্গেজ করার, একটু হাসি মুখে কথা বলবা, একদম মুখটুক বানায় রাখি কথা বলিও না, বেশি নার্ভাসনেস দেখাবা না, এই আর কি। এগুলো হচ্ছে ম্যানার। আর হাত টাত নাড়া নিয়ে কোনো কিছু নেই, তুমি যেরকম ইচ্ছে তোমার মুভমেন্ট করতে পারবা, এগুলো কেউ নোটিস করে না, ঠিক আছে? সো ব্যাপারটা হয়েছে গিয়ে যে ফার্স্ট অফ অল তুমি ক্যাজুয়ালি কথা বলবা, যেভাবে আমি তোমাদের সাথে কথা বলতেছি। বডি ল্যাঙ্গুয়েজ তোমার ন্যাচারাল যেটা সেটাই থাকবে। তোমার যদি হাত টাত নাড়ার অভ্যাস বেশি থাকে ডাজেন্ট ম্যাটার, তোমার ক্লদিং ডাজেন্ট ম্যাটার। ওকে, যেমন কি আমি আমার ম্যাক্সিমাম ইন্টারভিউ ক্র্যাক করছি হুডিতে, তখন শীতকাল ছিল, আমি হুডি পরে ইন্টারভিউ দিছি। আর অপটিমাইজ লিটার দিয়েছিলাম এভাবে, ঠিক এভাবে পাঞ্জাবি পায়জামা পরে, টুপি পরে, ঠিক আছে? পাঞ্জাবি পায়জামা না, নিচে লুঙ্গি থাকতো সবসময়। আমার প্রফেশনাল লাইফ, আমার ইন্টারভিউ, প্রফেশনাল ইন্টারভিউ দেওয়া, আমার সিপিএস একাডেমির লাইফ, আমার যে প্রফেশনাল কেরিয়ার, ইনোসিসের কেরিয়ার, সব কিছু লুঙ্গিতে শেষ, ঠিক আছে? সো নিচে লুঙ্গি পরলে এখানে কেউ দেখতেছে না ওয়েব ক্যাম্পে, দ্যাটস ইট। এখন আমি লুঙ্গি পরে আসি, সো এটা ডাজন্ট ম্যাটার। বাট উপরে জাস্ট নর্মাল সুন্দর কিছু ড্রেস পরছো, দ্যাটস ইনাফ। আবার এর মানে না যে একেবারে সেন্টো গেঞ্জি পরে বসে যাবা, বাসায় যেভাবে বসে থাকো, এই আর কি। এগুলো হচ্ছে নর্মাল ম্যানার। কথাবার্তা নর্মালি বলবা, আপনি করে বলবা, ভাই বলবা, দ্যাটস ইট। একটু অনেকে ইন্টারভিউ মনে করে একটু স্মার্টলি কথা বলার ট্রাই করে, এটা বাজে দেখায়। যদি একটু সুন্দর করে হ্যাঁ ভাই এই সেই এরকম করে কথা বলে তাহলে একটু বাজে দেখায়। এটা ক্যাজুয়ালি কথা বলবো। ওরা একটা নর্মাল মানুষ খুঁজতেছে কাজ করার জন্য, যার সাথে সে খুব ফ্রিলি কথা বলতে পারবে, আড্ডা দিতে পারবে। একটা ইন্টারভিউয়ার কিন্তু ওগুলোও চিন্তা করে যে এই পোলাটার সাথে আমার আড্ডাও দিতে হবে, এই পোলাটার সাথে আমি চা খাইতে যাব, ওকে, এই পোলাটার সাথে আমি ক্যাফেটেরিয়াতে ভাত খাবো, ওইরকমও চিন্তা করে। সো এরকম একদম ক্যাজুয়াল, একদম নর্মাল মানুষ যেভাবে কথা বলবো ওইভাবে কথা বলবো আর কি। কথা বলার ফর্মালিটি বলতে করছি নাকি করেছি মারাতে যায় না, এগুলো বিশ্রী লাগে, এগুলো কেউ বার্তা দিবে না, এগুলো দরকার নাই। জাস্ট করছি খাইছি চলছি মরি নাই বাঁচি আসি, এরকম আর কি। যে একেবারে হ্যাঁ ভাইয়া করেছি আমি, এটা আমি বলতেছি কি এরকম উদ্ভট লাগতেছে। সো এটার দরকার নাই, করছি খাইছি, দ্যাটস ইট। ওকে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারটা ভাঙবো কী করে? ওই যে মক ইন্টারভিউ, তোমার ফ্রেন্ডদের সাথে হচ্ছে ভালোভাবে মক ইন্টারভিউ দাও, ইংলিশে মক ইন্টারভিউ দিতে থাকো,
ইংলিশ তো সারা জীবন পড়ে আসছো, জাস্ট জড়তা আছে, সো মক ইন্টারভিউ দিয়ে দিয়ে ওটা যা ভাঙায় ফেলো, দ্যাটস ইট। ওকে, আর কারো কোনো কোয়েশ্চেন আছে? যদি কোয়েশ্চেন না থাকে আমরা পডকাস্ট এখানে শেষ করতে পারি। পডকাস্ট বলতেছি, ওয়েবিনার করো। আর কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা করো। আজকে তো পার্টিসিপেন্ট একটু কম। আলহামদুলিল্লাহ। ওকে, আশা করি তোমাদের আর কোনো কোয়েশ্চেন নাই। লাস্ট একটা কোয়েশ্চেনের আনসার দিয়ে আমি শেষ করে দিচ্ছি। সাব্বির হাসানেরটা, সাব্বির হাসান সাকির, 1.5 বছর আছে মার্নেস্টেক শিখা শেষ, এখন সিপি করা উচিত কি? সিপি করা হয় নাই তো আগে সিপি করো, সিপি করার ট্রাই করো। সিপি যদি ভালো না লাগে প্রবলেম সলভিংটা কভার করো। মার্নেস্টেক যেহেতু করে ফেলছো, 2-3টা প্রজেক্ট রেডি করে রাখো সিভিতে দেওয়ার জন্য। অ্যান্ড ফাইনালি ভালো করে হচ্ছে যে গিয়ে প্রবলেম সলভিংটা শিখো। আমি যা যা গাইডলাইন দিচ্ছি সেগুলো প্র্যাকটিস করতে থাকো, মোর দেন ইনাফ ইনশাল্লাহ। সেশন রেকর্ড করা হবে, তারপরে সিজিপিএ কি সিভিতে ইনক্লুড করা লাগবে? হ্যাঁ, অবভিয়াসলি লাগবে। সবার উপরে সিজিপিএ দিবা, তারপরে বাকিগুলো। ভাই লিড কোড পাইথনে আর সিএফএ সি++ ইউজ করে প্রবলেম সলভ করলে কি প্রবলেম হবে? না, কখনো প্রবলেম হবে না। তুমি কি ল্যাঙ্গুয়েজে প্রবলেম সলভ করতেছো এটা ম্যাটার করে না। ইন্টারভিউতেও তুমি যে ল্যাঙ্গুয়েজ ইচ্ছে সে ল্যাঙ্গুয়েজে তুমি কি কোড করতে পারবা। ভাই আমার একটা ফ্রেন্ড ইন্টারভিউ কোর্সে ভর্তি হইতে চায়, ও কোন কখনো সিপি করেনি, ও কি এই কোর্স করতে পারবে? ও যদি C++STL না পারে তাহলে পারবে না, কারণ আমাদের প্রিরিকুইজিট হচ্ছে C++STLটা, আদারওয়াইজ পসিবল না। মানে একদম মানে হ্যালো ওয়ার্ল্ড থেকে বা জিরো থেকে জব ইন্টারভিউ প্রিপারেশনের কোর্স করানো টাফ, দ্যাটস ওয়াই আমরা STLটা প্রিরিকুইজিট রাখছি। ওটা যদি পারে তাহলে করতে পারবে, আর না হলে পারবে না। সিপির কোনো নলেজ লাগবে না, সিপি না করলেও চলবে, বাট C++STL ওর থেকে পারতেই হবে। ভাইয়া সিজিপিএলও হইলে কেমন ইমপ্রুভ করবে? সিজিপিএলও বলতে কত বোঝাচ্ছ? 3 নাকি 3 নিচে? দেবনাথ, 3 নিচে, 3 নিচে অনেক বেশি লো, ঠিক আছে। নর্মালি ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড হচ্ছে 3 তুলা একেবারে ইজি, পরীক্ষার আগে পড়লেও 3 উঠে যায়, কিন্তু 3 নিচে গেছে মানে তুমি অনেক বেশি উদাসীন। আর এই জিনিসটা ইন্ডাস্ট্রিতে নেগেটিভ ইম্প্যাক্ট ফেলবে, কারণ ইন্ডাস্ট্রি তোমাকে একটা দায়িত্ব দিতে যাচ্ছে। ইন্টারভিউ ক্র্যাক করে জব করা মানে কি একটা দায়িত্ব। সো ওই দায়িত্বটা দেওয়ার সাহস তারা করবে না, কারণ এটা 3 নিচে সিজিপিএ। সো ওই ক্ষেত্রে ওইটাকে হাইড করতে গেলে আহামরি একটা স্কিল শো করতে হবে, একটা ভালো সিএফ রেটিং শো করতে হবে, আইদার একটা ভালো প্রজেক্ট শো করতে হবে, আদারওয়াইজ জিনিসটা অনেক টাফ হয়ে যায় 3 নিচে চলে গেলে। কারণ 3 নিচে যাচ্ছে মানে তুমি অনেক উদাসীন ছিলা, কারণ পরীক্ষার একদিন আগে পড়লেও 3 তুলে ফেলা যায়, এই আর কি। সো ওই জন্য ইন্ডাস্ট্রি এটা খুবই নেগেটিভলি নেয়। সো 3 নিচে নামানো যাবে না কোনোভাবে হোক, 3 উপরে তুলো, থিসিসে ভালো করে হইলেও 3 উপরে তুলো, এই আর কি। সো দ্যাটস ইট, আজকের মতো এখানেই শেষ। সবাইকে ধন্যবাদ। আমরা এখানে শেষ করতেছি পডকাস্টটা। সো আমাদের আরেকটা পডকাস্ট হবে ইনশাল্লাহ, সরি পডকাস্ট বলি কেন, ওয়েবিনার। আমাদের সামনে আরেকটা ওয়েবিনার হবে ইনশাল্লাহ, যেখানে আমি একটা তোমাদেরকে 6 মাসের প্ল্যান দিব কিভাবে তুমি জব ইন্টারভিউ প্রিপারেশন নিবা। ওকে, তারপরে ইনশাল্লাহ হয়তো আরেকটা ওয়েবিনার হবে, অবশ্যই হবে ইনশাল্লাহ। সেটা হচ্ছে ওই আমাদের কোর্স নিয়ে কোনো কিউএনএ থাকলে কোর্সে কি ভর্তি হওয়া হওয়া কি উচিত কিনা, বা কখন হওয়া উচিত, এই জিনিসগুলো। হ্যাঁ, এটা হবে, সামনে হবে। আমরা 6 মান্থের একটা প্ল্যান দিব। অ্যান্ড তারপরে হচ্ছে কোর্স নিয়ে একটা ওয়েবিনার হবে, যে কোর্সে ভর্তি হওয়া কিনা বা হইলে কী কী বেনিফিট পাবে, এই টাইপের জিনিসপাতি নিয়ে আরেকটা ওয়েবিনার হবে। তারপর আমাদের ওয়েবিনারের পর্ব এই ইয়াতে শেষ। পরে আরও কিছু জিনিস নিয়ে আমরা ইনশাল্লাহ পরবর্তী ডিসকাস করবো না। তো সবাইকে ধন্যবাদ, আজকের মধ্যে এখানে শেষ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।